আপনি কি জানেন এখানে সম্পূর্ণ গল্প একসাথে দেয়া আছে। আশা করি সবার ভালো লাগবে। চলো শুরু করা যাক। তুই আমাকে মিথ্যা বলেছিস, আমাকে ঠকিয়েছিস। কার জন্য? এই মেয়েটার জন্য? জানি তোমার বিশ্বাসী না আমি, কিন্তু তুমি ভুল করছো। যদি মিথ্যে বলে তুমি আমাকে যা খুশি শাস্তি দিও, আমার কাছে তো হারানোর কিছু নেই। তবে যদি সত্যি হয়, তোর থেকে একটা ভিখারিও আমার কাছে এখন বিশ্বাসযোগ্য। আমাদের সম্পর্কটা চুক্তির হলেও তার চোখে ভালোবাসা অনেক পবিত্র। তোর মতো ছোট লোকের জন্য আমি আমার দাদিমাকে ঠকাচ্ছিলাম, আমার পরিবারকে ঠকাচ্ছিলাম, একটা ভালো মানুষকে ঠকাচ্ছিলাম। ম্যাডাম কিছু টাকা দিবেন? দুদিন ধরে কিছু খাই না। আমাকে বিয়ে করবে? মেয়েটার কথা শুনে আমি থ হয়ে গেলাম। মেয়েটা কি পাগল নাকি? একটা ভিখারিকে বলে বিয়ে করার জন্য? দেখে তো অনেক বড় লোক ঘরের মেয়ে মনে হচ্ছে। কিছু বুঝলাম না ম্যাডাম। তুমি ভিক্ষা করে কয় টাকা পাও? কোনো রকম খেতে পারি ম্যাডাম, আবার কোনো বেলা না খেয়েও থাকি। আমি তোমাকে 3 বেলায় খাবার দিব, আর মাস শেষে 30,000 টাকাও দিব। তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমাকে বিয়ে করতে হবে। মানে? না মানে, সত্যি সত্যি না, নাটক করতে হবে। নাটক করে আমাকে বিয়ে করতে হবে। ব্যাপারটা বুঝলাম না ম্যাডাম। আচ্ছা, আমি তোমাকে সব খুলে বলছি। ম্যাডাম, আগে আমার ক্ষুধা লাগছে, কিছু খাওয়াবেন? 2 দিন ধরে কিছুই খাইনি। ঠিক আছে, চলো। বলে মেয়েটি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে চাইলো। আমি মেয়েটিকে বললাম, ম্যাডাম আমি এখানে যাব না, কেন? কারণ ওখানে বড় লোক মানুষ বসে খায়। আমি তো ভিখারি, তাই সবাই সিসি করবে, আর আপনার মান সম্মানও যাবে। তার চেয়ে পাশেই ফুটপাতে একটা হোটেল আছে, সেখানে যাই। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, চলো। বলে আমরা পাশেই ফুটপাতে একটা হোটেলে গেলাম। সেখানে গিয়ে মেয়েটি আমাকে পেট ভরে যা যা ইচ্ছে তাই অর্ডার করলো। আমি সামান্য খাবার পেয়ে অনেক খুশি হয়ে কিছু না ভেবেই ক্ষুধার্ত সিংহের মতো মাংস দিলে যেমন করে আমিও তেমন খেতে লাগলাম। মেয়েটি একটু ইতস্তত হয়ে গেল। কিছুক্ষণ পর আমি মেয়েটিকে বললাম, ম্যাডাম আপনি খাবেন না? না, তুমিই খাও। তারপর আমি খাওয়া শেষ করলাম। উনি বিল মিটালে আমরা বাইরে চলে আসলাম। তারপর একটা নিরিবিলি জায়গায় চলে আসলাম। এখন বলেন ম্যাডাম আপনার ব্যাপারে, কেন বিয়ের নাটক করতে চাচ্ছেন, তাও আবার আমার মতো একটা ভিখারির সাথে? আমার নাম নিহা। ধরতে গেলে আমি অনেক বড়লোক পরিবারের মেয়ে। আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকি। আমার দাদিমা এখনো বেঁচে আছেন। আসল সমস্যাটা আমার দাদিমার। বয়স হয়েছে তাই অসুস্থও বটে। ওনারই হুকুম, পরিবারের একমাত্র নাতনি হিসেবে যেভাবেই হোক আমি যেন দ্রুত বিয়ে করি। আর দাদিমার কথার বাইরে যাওয়ার সাহস কারো নেই আমাদের বাসার। আমি তো হয়ে গেলাম। তাহলে আমার মতো ভিখারিকে নাটক করে বিয়ে করার দরকার কেন? কারণ আমি এখনই বিয়ে করতে চাই না। আমি পড়াশোনা শেষ করতে চাই, নিজের মতো করে ক্যারিয়ার করতে চাই। আর আমার একজন আছে। তাহলে তাকে বিয়ে করলে তো সমস্যা শেষ। না, কারণ সে লন্ডনে থাকে। আমরা দুজন একে অপরকে অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু দাদিমা বিদেশি ছেলে পছন্দ করে না। তার সামনে ওর নাম বলার উপায় নাই। বললেই পুরো পরিবারের ঝড় তুলে ফেলবে। তাই আমি আমার পরিবারকে বলেছি একটা ছেলেকে ভালোবাসি। এখন দাদিমাও হবে, পরিবারও চুপ। কিন্তু এখন তারা সেই ছেলেকে দেখতে চায়। তাই আমাকে নাটক করতে হবে। আর ততদিনে আমি সময় পাবো আমার আবিরকে দেশে আনার। তাহলে আপনি চান আমি নাটক করে আপনার স্বামী সেজে থাকি? হ্যাঁ, আমি তোমাকে মাস শেষে 30,000 টাকা দেব, সাথে 3 বেলা খাওয়ার দায়িত্বও আমার। ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। কিন্তু তোমার এই লুক চেঞ্জ করতে হবে। এভাবে যাবে? ম্যাডাম আমি 3 বেলা খেতেই পাই না, লুক চেঞ্জ করব কি করে? ঠিক আছে, তুমি আমার সাথে চলো। আর শোনো, এই ম্যাডাম বলা বাদ দাও, না হলে এক নিমিষেই ধরা খেয়ে যেতে পারি আমরা। আমার দাদিমা অনেক চালাক। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনি আমাকে খাইয়েছেন, তাই আমি আপনার ক্ষতি হতে দেব না, মান সম্মান ডুবতে দেব না। ওকে, চলো। বলেই নিহা আমাকে তার গাড়িতে উঠতে বলল। আমি একটু ইতস্তত বোধ করলে নিহা আমাকে জোর করে গাড়িতে উঠালো। গাড়িটা অনেক সুন্দর। আমি শুধু আশেপাশে তাকাচ্ছি। গাড়ি এসে থামলো একটা বড় শপিং মলে। নেহা গাড়ি থেকে নামতে বলল। আমিও নামলাম। শপিং মলটা অনেক বড়। আমি শুধু হা হয়ে তাকিয়ে আছি। এত বড় শপিং মল শুধু বাইরে থেকে দেখেছি, কখনো ভেতরে যাওয়া হয়নি। আজ নেহা ম্যাডামের জন্যই যাওয়ার সৌভাগ্য হলো। নেহা গাড়ি থেকে নেমে আমার হাত ধরে ফেললো। শপিং মলটার দিকে তাকিয়ে আমার ঘোর তখনও কাটেনি। ভেতরে যেতে যেতেই বললাম, ম্যাডাম এত বড় শপিং মল। আবার ম্যাডাম? কতবার বলবো ম্যাডাম বলবে না? আমার নাম নিহা। ম্যাডাম বললে ধরা খেয়ে যাবে কিন্তু। আচ্ছা সরি নিহা। কাছের দরজাতে ভেতরে ঢুকতেই মনে হলো অন্য একটা জগতে চলে এসেছি। ভেতরে ঝলমলে আলো, চারদিকে কত দোকান আর কত মানুষ। আমি তো শুধু হা করে দেখছিলাম। মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন দেখছি।
নেহা আমার অবস্থা থেকে মিটে মিটে হাসছিল। নেহা আমাকে বলল, এসো, প্রথমে তোমার চেহারাটা বদলাতে হবে। আমি বিস্মিত চোখে তাকালাম। চেহারা বদলাবো মানে? মানে তোমার এই ময়লা ছেঁড়া জামা কাপড় পাল্টে নতুন পোশাক পরতে হবে, চুলদাড়ি কাটতে হবে, একেবারে ঝকঝকে হতে হবে। তুমি এখন নেহার হবু স্বামী, একজন বড় লোকের ছেলে। তোমাকে দেখে যেন কেউ সন্দেহ না করে। কিন্তু এত টাকা আমার কাছে তো। আমি পুরো কথা বলার আগে নেহা বলে উঠল, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু এই লুকটা পরিবর্তন করো। বলেই নেহা আমাকে একটা কাপড়ের দোকানে নিয়ে গেল। দোকানের ভেতরটা আরও সুন্দর, কত রকমের শার্ট, প্যান্ট, জুতো। একটা লোক এসে নেহাকে দেখে মাথা নিয়ে জিজ্ঞাসা করলো, ম্যাডাম কিছু লাগবে? ওর জন্য কিছু ভালো পোশাক দেখান তো, একেবারে ট্রেন্ডিং স্মার্ট লুক চাই। লোকটা আমার দিকে তাকালো, তারপর নেহার দিকে। তার চোখে একটু যেন বিস্ময় দেখলাম। একটা ভিখারি ছেঁড়া পোশাক পরে সেখানে দাঁড়িয়ে আছে, আর নেহা তার জন্য দামি পোশাক চাইছে। নেহা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো, যে লোকটাকে বলল, তাড়াতাড়ি দেখান, আমাদের সময় নেই। জি ম্যাম। বলে লোকটার কথা না বাড়িয়ে অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো। নেহা একটা নীল শার্ট আর কালো প্যান্ট পছন্দ করলো, আর বলল, যাও, এগুলো পরে এসো। কোথায়? ট্রায়াল রুমে চলো। আমি ট্রায়াল রুমে গিয়ে পোশাকগুলো পরলাম। অনেকদিন পর গায়ে নতুন জামা, শার্টটার প্যান্টটা গায়ে দিতেই কেমন যেন একটা আরাম লাগলো। কিন্তু নিজেকে আয়নায় দেখতে লজ্জা পেলাম। মুখে কোচা কোচা দাড়ি, রুক্ষ চুল, আর শরীরের রংটা হালকা ফর্সা। ট্রায়াল রুম থেকে বেরোতেই নেহা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার চোখে যেন মুগ্ধতার রেখা, বিস্ময়, আর একটু যেন অন্যরকম ঝলক। সে যেন মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে একদম মনোমুগ্ধকরভাবে আমাকে দেখছিল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেল। বুকের ভিতর হয়তো একটু মৃদু কম্পন অনুভব করলো সে, আর মনে মনে বলছে, আরে বাহ, এটাই কি রাস্তায় ভিক্ষে করা ছেলেটি? দারুণ লাগছে, এরকম লুক তো আমি ভাবতেই পারিনি। সে যেন নিজের অজান্তে আমার দিকে এক পা এগিয়ে আসলো, আর তার চাহনিতে একটা তীব্র আকর্ষণ। একটু পর সে নিজেকে সামলে নিল, তারপর আবার বলল, তোমায় খুব ভালো লাগছে, আর ফিটিংটা ভালো হয়েছে। এরপর আমার চোখ থেকে চোখ সরিয়ে নেহা আমার জন্য দামি জুতো, একটা ঘড়ি আর একটা চশমা কিনলো। তারপর আমরা একটা দামি সেলুনে গেলাম। সেলুনের ভেতরে ঢুকে তো আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কত ধরনের মেশিন আর কত গন্ধ। নেহা সেলুনের লোকটিকে আমার চুল দাড়ি কেটে ঠিক করে দিতে বলল। লোকটা আমাকে চেয়ারে বসে প্রথমে একটা জাদুকরের মতো কাজ করলো। মিনিট 20 পরে যখন আমার চুল কাটা শেষ হলো আর দাড়িগুলো ট্রিম করা হলো, তখন নিজেকে আয়নায় দেখে আমি নিজেই চিনতে পারছিলাম না। আমার এই নতুন রূপ দেখে নেহা আরও খুশি হলো। তবে এবার তার খুশিটা আগের চেয়ে আরও গভীর মনে হলো। একটা ঝলকানি তার চোখে বারবার ফিরে আসছিল। তারপর বিল দিয়ে আমরা বাইরে আসলাম। তারপর নেহা আমাকে বলল, এই তো, এখন একটু জেন্টেলম্যানের মতো লাগছে। এখন তুমি পারফেক্টলি আমার হবু স্বামী সাজতে পারবে। আমার কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। এই নতুন জামা, নতুন জুতো আর এই নতুন লোক। ম্যাডাম, না মানে নেহা, এখন কোথায় যাব? এখন তোমার নতুন বাড়িতে, মানে আমার বাড়িতে, সেখানে অপেক্ষা করছে আমার দাদিমা আর আমার পুরো পরিবার। চলো, আসল নাটক তো এবার শুরু হবে। বলে আবার আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে নেহা তার ফ্যামিলি সবার পিক দেখে পরিচয় করে দিল। প্রায় 1/2 ঘন্টা গাড়ি চালানোর পর গাড়ি সে থামলো একটা আলিশান বাড়ির সামনে, যার দরজার সামনে বড় করে লেখা চৌধুরী ভিলা। আমি আর নেহা একসাথে গাড়ি থেকে নামলাম। চৌধুরী ভিলার সামনে দাঁড়িয়ে আমার হৃৎপিণ্ড যেন লাফাচ্ছিল। এত বড় আর সুন্দর বাড়ি আমি শুধু নাটক সিনেমাতেই দেখেছি। বাড়িটার গেট, বাগান আর বাইরের সাজসজ্জা দেখে এটা একটা জমিদার বাড়ি মনে হচ্ছিল। নেহা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সম্ভবত আমার মনের অবস্থা বুঝতে পারছিল সে। তারপর আমাকে বলল, ভয় পাচ্ছ নাকি? একটু, মানে এত বড় বাড়িতে। শোনো, নার্ভাস হওয়া চলবে না। মনে রাখবে, তুমি নিহার হবু স্বামী, একজন বড় লোকের ছেলে, যার পকেটে টাকা ছাড়া আর কিছুই নেই। আত্মবিশ্বাস রাখো। নেহা আমার হাতটা ধরলো। তার স্পর্শে ইতস্তত না হয়ে এক ধরনের নির্ভরতা অনুভব করলাম। তারপর একসাথে চৌধুরী ভিলার গেট দিয়ে প্রবেশ করলাম। একটু পরে বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আমি ভেতরে ঢুকে আশেপাশে অবাক হয়ে দেখতে লাগলাম। এত সুন্দর বাড়ি হয়। নেহা একটা মেয়েকে দেখে বলল, এই হালিমা, দাদিমা কোথায় রে? মেয়েটি ঘর মুছতে মুছতেই বলল, যে আফামনি, দাদিমা তো তার ঘরে। যা, ডেকে নিয়ে আয়। আচ্ছা। বলে মেয়েটি কাজ রেখে ওনাকে ডাকতে গেল। একটু পর দেখলাম কয়েকজন মেম্বার সহ একটা মধ্যবয়স্ক মহিলা আসছে। নেহা আমাকে কোনো দিয়ে গুঁতো দিয়ে ভালো হয়ে থাকতে বলল। উনি আমার কাছে আসতে আমি বললাম, আসসালামু আলাইকুম। উনি চশমা ঠিক করতে করতেই বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমি পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে উনি আমাকে ধরে বললেন, থাক থাক থাক, সালাম করতে হবে না।
আপনি নিহার দাদিমা তাই না? হ্যাঁ। নিহার মুখে আপনার কথা শুনেছি। তখন দাদিমা নিহাকে ইশারায় জানতে চাইলেন যে কে আমি। নিহা বললেন, দাদিমা, ওর নাম রাতুল। আমরা দুজন দুজনকে অনেক পছন্দ করি। দাদিমা কপাল কুঁচকে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। চোখে মুখে তার রাজ্যের জিজ্ঞাসা, যেন চশমার কাচের ভেতর দিয়ে আমাকে এক্স রে করে ফেলবেন। নিহার কথার পরেও তিনি যেন পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। নিহা পরিস্থিতি হালকা করার জন্য আরেকটু এগিয়ে এসে দাদিমাকে জড়িয়ে ধরেই বলল, কি হলো দাদিমা, চুপ করে আছো কেন? পছন্দ হয়নি বুঝি তোমার হবু নাতি জামাইকে? দাদিমা আমার হাতটা ধরলেন আর বললেন, আরে বাহ, এমন সুন্দর ছেলে তোর পছন্দ আছে বলতে হবে। নেহা, দেখি তো তোমাদেরকে কেমন মানিয়েছে। বলেই নিহাকে আমার পাশে দাঁড় করিয়ে দিলেন। এরপর বললেন, তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। নিহা আবার দাদিমাকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ দাদিমা। দাদিমা আমার থেকে নিহাকে একটু দূরে নিয়ে গিয়ে আবার আমার মুখটা দেখতে দেখতে বললেন, জানিস ওর চোখ দুটো, ওর হাঁটার ভঙ্গি তোর দাদার মতো লাগছে রে। একদম তোর দাদার মতোই দেখতে। আমার ওকে খুব পছন্দ হয়েছে। একটু পর দিকে একটা জোয়ান মানুষ আর একটা মহিলা সিঁড়ি বেয়ে নামছে, সম্ভবত নিহার আব্বু আম্মু। তারা নিচে নেমে আসলে আমি তাদের সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিহার দাদিমা আমাদের কাছে এগিয়ে আসতে আসতে বলল, আব্বু, ওর নাম রাতুল। শুনেছি তোমার কথা। কি করো তুমি? তোমার বাবা মা কি করে? আঙ্কেল, আমার বাবা মা বেঁচে নেই, আমি একাই। সবাই শুনে একটু অবাক হলো। পরে দাদিমা বলল, শোন কামরুল, জি আম্মা। রাতুলকে আমার অনেক পছন্দ হয়েছে। তুই এত কথা বলিস কেন? ঠিক আছে আম্মা, যেখানে আপনার পছন্দ সেখানে তো আমার কিছুই বলার নেই। তারপর নিহার আব্বু আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু বাবা, আমি প্রেম এগুলো বিশ্বাস করি না। আগে বিয়ে করতে হবে আর আমার বাসাতেই তোমার থাকতে হবে। রাজি তুমি? ওনার কথা শুনে আমি নিহার দিকে তাকালাম। নিহা আমাকে ইশারা দিয়ে সূচক উত্তর দিল। তাই আমিও বললাম, জি আঙ্কেল, আমি সব শর্তে রাজি। নিহার জন্য আমি সব করতে পারি। শুনে খুব খুশি হলাম। তাহলে আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। বাবা, তুমি গেস্ট রুমে গিয়ে রেস্ট নাও। হালিমা, যা ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে। যে ম্যাডাম। বলে আমি ওই মেয়ের সাথে গেস্ট রুমে যেতে লাগলাম। এমন সময় নিহার আব্বু পিছন থেকে আমাকে ডাক দিয়ে বললেন। শোনো, আমি ওনার কথায় থমকে গেলাম। তারপর পিছনে ঘাড় ঘোরাতেই উনি আমাকে বলল, তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। মনে হয় কোথাও দেখেছি। কাম সারছে। এখন যদি বুঝতে পারে আমি রাস্তায় ভিক্ষা করি, তাহলে তো নাটক শুরু হওয়ার আগে শেষ হবে। কোথায় দেখেছেন আঙ্কেল? সেটাই তো মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি রেস্ট নাও, পরে মনে পড়লে বলবো। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর সেখান থেকে গেস্ট রুমে চলে এলাম। রুম নয়, যেন একটা রাজকীয় অ্যাপার্টমেন্ট। নরম গদের বিছানা, বিশাল কাঁচের জানালা দিয়ে বাইরে সবুজ বাগান দেখা যায়। আর ঘরের কোনো একটা ছোট্ট সোফা পাতা, এসি চলছে। ঘর ছড়ে একটা মিষ্টি সুগন্ধ। জীবনে প্রথমবার এমন বিলাসবহুল ঘরে থাকার সুযোগ হলো। হালিমা লাজুক মুখে মাথা নিচু করে বলল, স্যার, আপনার যদি কিছু লাগবো আমারে কইবেন, আমি এই বাড়িতেই থাকি। আমাকে স্যার বলতে হবে না, তাইলে কি বলমু? ভাইয়া বললেই হবে। ওকে ভাইয়া, আপনার যা দরকার আমারে কইবেন শুধু। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ। হালিমা চলে যেতে রুমের দরজা বন্ধ করে এক দৌড়ে আয়নার সামনে গেলাম। নিজের নতুন চেহারাটা আবার দেখলাম। এই রাতুল যে কিছুক্ষণ আগে ময়লা ছেঁড়া পোশাকে রাস্তায় ভিক্ষে করতো, সে এখন একটা দামি শার্ট প্যান্ট আর জুতো পরা জেন্টলম্যান। ভাবতে ভাবতে আমি বিছানায় গাইলে দিলাম। আমার মনে হচ্ছিল যেন এক দম বন্ধ করা নাটকের মঞ্চে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দরজায় মৃদু টোকা পড়ল। কে? ওপাশ থেকে নিহার ফিসফিসানি কণ্ঠ ভেসে এলো। আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। নেহা ভেতরে ঢুকতেই দরজাটা আবার বন্ধ করে দিলাম। সে হাসি মুখে আমার দিকে এগিয়ে এলো, হাতে একটা জলের বোতল। কেমন লাগছে এখানে? অসাধারণ, কিন্তু নেহা, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? তোমার আব্বু উনি বললেন আমাকে নাকি তার খুব চেনা চেনা লাগছে। যদি উনি সত্যি সত্যি মনে করতে পারেন তাহলে কি হবে? চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। নেহা তার হাতটা আমার হাতের উপর রাখলো। ও রাতের স্পর্শে আমার ভেতরের ভয়টা যেন একটু কমলো। এতটা ঝুঁকি তুমি না নিলেও পারতে নেহা। ঝুঁকি না নিলে সফলতা আসবে কি করে? আমি এত কিছু বুঝি না। তোমার এত কিছু বুঝতে হবে না। কিছু দরকার লাগলে আমাকে বইলো, আমি গেলাম। এখানে বেশিক্ষণ থাকলে সবাই অন্য কিছু ভাবতে শুরু করবে। বলে নেহা আমার রুম থেকে চলে গেল। সন্ধ্যার পর রুমে একা ভালো লাগছিল না, তাই হালিমাকে বলে এক কাপ কফি বানিয়ে নিয়ে ছাদে চলে এলাম। গিয়ে দেখি নেহা ফোনে কার সাথে জানি কথা বলছে। আমি যাওয়াতে একটু পরে কথা বলছি বলে ফোনটা রেখে দিল। আর আমি
কফিতে একবার চুমুক দিয়ে বললাম, ফোনটা রেখে দিলে যে, আমি কি ডিস্টার্ব করলাম? না, সমস্যা নেই। কে ছিল ফোনে? আবির। তোমার বয়ফ্রেন্ড? হুম। সেইগুলো নাটকের কথা জানে? হ্যাঁ, ও আমাকে অনেক বিশ্বাস। তুমি কিছু মনে না করলে তোমার বয়ফ্রেন্ডের একটা পিক দেখতে পারি? ওকে। বলি নিহা তার ফোন থেকে আবিরের পিক বের করে আমাকে দেখালো। আমি দেখে বললাম, নিহা একটা কথা বলবো? বলো। আমি কি কোথায় যেন দেখেছি। কি বলছো এগুলো? ও তো লন্ডনে থাকে, তুমি কিভাবে দেখবে? হ্যাঁ, হয়তো আমারই ভুল হচ্ছে। নিহাকে আমি আর এ সম্পর্কে কিছু বললাম না। আচ্ছা তুমি কথা বলো, আমি নিচে যাই। বলে আমি আবার নিচে চলে আসলাম। পরদিন সকালবেলা সূর্যের আলো জানালা এসে পড়তেই ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে ঘর থেকে বেরোতেই দেখি হালিমা বাইরে দাঁড়িয়ে আছে। ভাইয়া, দাদিমা আপনাকে ডাকছেন ব্রেকফাস্টের টেবিলে। আমি হালিমার পিছু পিছু চললাম। বিশাল এক ডাইনিং টেবিল, সেখানে সবাই উপস্থিত। দাদিমা, নিহার বাবা মা আর নিহা। দাদিমা আমাকে দেখে হাসি মুখে বলল, এসো দাদু ভাই, আমার পাশে বসো। আমি গিয়ে দাদিমার পাশে বসলাম। দাদিমা হাসি মুখে বললেন, গতকাল তো তোমার সাথে ভালো করে কথাই বলতে পারলাম না, আজ পেট ভরে নাস্তা করো আগে। নিহার বাবা কামরুল সাহেব আমার দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টিতে সেই সন্দেহ আর কৌতূহল। তিনি সরাসরি জিজ্ঞাসা করলেন, রাতুল, তুমি বললে তুমি একাই, তোমার বাবা মা নেই, তাহলে তুমি কোথায় থাকতে? প্রশ্নটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল, কিন্তু আমি শান্ত, আত্মবিশ্বাসী গলায় উত্তর দিলাম, আঙ্কেল, আমি আলোর দিশা নামের একটা আন্তর্জাতিক এনজিওর সঙ্গে কাজ করি। আমার বাবা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি একটা ট্রাস্টের হাতে দিয়ে গেছেন, যেটা আমার 25 বছর বয়সে আমার হাতে আসবে। আপাতত ট্রাস্ট থেকে আমার সমস্ত খরচ চলে। আমার কথাগুলো শুনে কামরুল সাহেব যেন একটু চমকে গেলেন। তার চোখে সন্দেহটা কিছুটা কমলো বলে মনে হলো। আচ্ছা বাবা, তোমার তোমার বাড়ি কোথায়? প্রশ্নটা শুনে যেন আমি একটু অপ্রস্তুত হলাম। নেহা টেবিলের নিচ থেকে আমার পায়ে আলতো করে চাপ দিল। আন্টি, আমার জন্মস্থান ঢাকাতেই, তবে কাজের জন্য আমি বিশ্বের বিভিন্ন শহরে থেকেছি। দাদিমা এবার হাসি মুখে কামরুল সাহেবের দিকে তাকালো আর বলল, কি হলো কামরুল, আর কত জিজ্ঞাসাবাদ করবি? ছেলেটাকে খেতে তো দিবি নাকি? ঠিক আছে আম্মা, বাবা তুমি খাও, আমার কথায় কিছু মনে করো না, আমি এমনই। আর আমাদের এই আঙ্কেল আন্টি বলা বাদ দিতে হবে, যে এখন থেকে বাবা মা বল। আমি আজই তোমাদের বিয়ের ব্যবস্থা করছি, তবে রাতুল তোমাকে কিন্তু এখানে থাকতে হবে। আমি নেহার দিকে তাকালাম, দেখি সে মুচকে হাসছে। আপনার সব শর্ত মেনে নিলাম বাবা। সবার সামনে এমন কথা বলতে আমার একটু ইতস্তত লাগলো, কিন্তু নেহা আমার হাতটা ধরে আমার হাতের নরম স্পর্শ, সেই স্পর্শে যেন আমার বুকে এক ধরনের সাহস আর নির্ভরতা ভর করলো। ব্রেকফাস্ট শেষ করে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দরজাটা আলতো করে বন্ধ করলাম। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো বিছানার উপর পড়ছে, কিন্তু আমার চোখে এখন অন্যরকম এক দীপ্তি। কিছুক্ষণ পর কে যেন দরজায় নক করলো। তাকে দেখি নিহা। তারপর সে আমায় বলল, ভেতরে আসবো? আরে আসো না, অনুমতি নেওয়ার কি আছে। নেহা রুমে এলো হাসি মুখে, হাতে একটা ছোট্ট ট্রে, তার উপর জুস আর কিছু ফল। আমায় বলল, খেয়াল করলাম তুমি ডাইনিং টেবিলে তেমন কিছু খাওনি, তাই ভাবলাম নিচে দিয়ে যাই। আমি চেয়ারটা টেনে বসতে বসতে বললাম, ধন্যবাদ, কিন্তু নিহা, তোমার কাছে একটা জিনিস দরকার। বলো। একটা ল্যাপটপ লাগবে। নিহা চমকে উঠলো, চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি বললে? ল্যাপটপ? হ্যাঁ ল্যাপটপ, একটু কাজ আছে, দিবে? তুমি ল্যাপটপ চালাতে জানো? সব ভিখারি একরকম হয় না নিহা। নিহা কৌতূহল হয়ে গেল আর বলল, মানে কি রাতুল, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? আমি ল্যাপটপ চালাতে জানি, এর বেশি এখন কিছু বলতে পারবো না, পরে কখনো বলবো। নেহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটু দ্বিধা নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, উপরে আমার রুমে যাও, আমার ল্যাপটপটা নিয়ে যেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলে নেহা চলে গেল। কিছুক্ষণ পর নেহা ল্যাপটপটা এনে দিল। আমি টেবিলে বসে ল্যাপটপ অন করলাম। তারপর নেহাকে বললাম, নেহা, কিছুক্ষণের জন্য আমি একটু একা থাকতে চাই। নেহা একটু অবাক হলো, তবে কিছু না বলে অবশ্যই আমার রুম থেকে চলে গেল। তারপর আমি ল্যাপটপে কিছু কাজ করলাম। কাজ শেষ করে রুম থেকে বেরোতে আমি অবাক, কারণ পুরো চৌধুরী ভিলা যেন উৎসবে ভরে গেছে। ঘর জুড়ে রঙিন আলো, ফুলের মালা, সাজসজ্জার কাজ চলছে পুরো দমে। দাদিমা হাসি খুশিভাবে সব দেখভাল করছে। নিহার বাবা মা সবাই অনেক খুশি। বাড়ির ভিতর প্যান্ডেল সাজানো হলো, সোনালি পর্দা, তাজা ফুলের গন্ধে গোটা বাড়িটা যেন রূপকথার প্রাসাদ হয়ে উঠেছে। অতিথিদের আনাগোনা, সঙ্গীত, হাসির শব্দে ভরে গেল পরিবেশ। আমাকে সাজ করে নিয়ে যাওয়া হলো। সেখানে দর্জি, নাপিত
সবাই প্রস্তুত, কালো স্যুট, টাই আর চকচকে জুতো। অন্যদিকে নিহারও সাজঘরের জন্য অনেক ব্যস্ততা, গায়ে লাল বেনারসি, গয়নায় ঝলমল করছে। আয়নায় নিজের মুখ দেখে তার মনেও কেমন। বিয়ের সময় ঘনিয়ে এলো। দাদিমা নিজে এসে আমার হাত ধরে বললেন, আজ আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হবে দাদুভাই, আমার নাতনির মুখে হাসি দেখব। আমি মুখ ফ্যাকাশে করে দাদিমার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, কিন্তু আমি যে তোমার ভাড়া করা নাচ জামাই দাদিমা, আমি যে কখনোই আপনার নাতনির মুখে হাসি ফোটাতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও দাদিমা। দাদিমা আমার দিকে তাকিয়ে বলল। কি ভাবছো দাদুভাই? আমি মুখে কৃত্রিম হাসি এনে মাথা নেড়ে কিছু না বললাম। একটু পর কাজী সাহেব এলেন। কিছুক্ষণের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। আমি বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ ইতস্তত বোধ করে রুমে প্রবেশ করলাম। খাটে তাকিয়ে দেখি নিহা চারপাশে ফুলের মধ্যে নিজে একটা ফুল হয়ে বসে আছে। তার পাশে যেতেই দেখলাম সে যেন কার সাথে ফোনে কথা বলছে। নিশ্চয়ই তার বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছে। আমি যেতেই নিহা আমার দিকে তাকিয়ে একটু ইতস্তত বোধ করলো। ওর অবস্থা আমি বুঝতে পারলাম। নিহা, তুমি কথা বলো। আমি বারান্দায় আছি। নিহা কোনো কথা না বলে মাথা নাড়ালো। আমি তখন বেলকনিতে চলে আসলাম। আমি তখন বারান্দায় চলে এলাম। বারান্দার রেলিং ধরে দাঁড়ালাম। রাত গভীর হচ্ছে। চারপাশে সব কোলাহল যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, কিন্তু আমার ভেতরের অস্থিরতা কমছে না। একটু পরে হালকাভাবে ফোনের কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। হ্যাঁ আবির, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, এই দিকটা আমি সামলে নেব। নিহা সত্যি অনেক ভালোবাসে আবিরকে। নিজেকে ক্ষণিকের জন্য খুব অপরাধী মনে হলো। এই বিয়েতে আমি কেবল একটা চরিত্র, যে ছদ্মবেশে এসেছি। প্রায় আধ ঘন্টা কেটে গেল, কিন্তু নিহার কথা শেষ হওয়ার নামই নেই। সে কখনো হাসছে, কখনো দীর্ঘ শ্বাস ফেলছে, আর কখনো বা ফিস ফিস করে কিছু বলছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। চারটা আজ যেন বড্ড বেশি ফ্যাকাশে। আরও কিছুক্ষণ পর নিহার কণ্ঠস্বর শুনতে পেলাম। আমি জানি আবির, কিন্তু এখন আর কিছু করার নেই। তুমি মন খারাপ করো না, দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে। এখন রাখি, বাই। আমি বাই কথাটি শুনে আস্তে করে বারান্দা থেকে রুমে ঢুকলাম। ঘরের আলো তখনও মৃদু, আর চারপাশে ফুলের মিষ্টি গন্ধ। নেহা খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। মুখটা তার মলিন, চোখের জলের আভাস। সে আমাকে দেখে দ্রুত চোখ মুছে নিল। কথা শেষ হলো, নেহা শুধু মাথা নেড়ে হ্যাঁ জানালো। আমি আর কথা না বেরিয়ে খাট থেকে বালিশের চাদর নিয়ে মেঝেতে পাতা শুরু করলাম। নেহা অবাক হয়ে আমার দিকে তাকালো আর বলল, রাতুল, এটা কি করছো? তুমি কোনো চিন্তা করো না নেহা, তোমার কোনো সমস্যা হবে না। আমি তো তোমার ভাড়া করা স্বামী, তাই বাহিরে তোমার স্বামী হলেও আমি তো জানি আমাদের সম্পর্কটা কি। তাই আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। তুমি এখানে নিশ্চিন্তে ঘুমাতে পারো। কিন্তু কিভাবে? আমি তার দিকে তাকিয়ে একটু কৃত্রিমভাবে হাসলাম, আর কিছু বললাম না। আমি মেঝেতে চাদরের উপর শুয়ে পড়লাম। বালিশটা ঠিক করে চোখ বন্ধ করলাম, তবে ঘুম আসার কোনো লক্ষণ নেই। নেহা খাটের উপর চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর নেহা খুব মৃদু স্বরে ডাকলো। রাতুল। আমি চোখ না খুলেই জবাব দিলাম, বলো। ধন্যবাদ। আর কোনো কথা হলো না, শুধু নীরবতা। আমি ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম অনেক দেরিতে আসলো। পরদিন সকালে দরজায় কারো খটখটানিতে ঘুম ভাঙলো। কিছুক্ষণ লক্ষ্য করার পর বাহির থেকে দেখলাম দাদিমার কণ্ঠ ভেসে আসছে। তাই তাড়াতাড়ি করে নিহাকে ঘুম থেকে ওঠানোর জন্য ওর গায়ে প্রথমবারের মতো স্পর্শ করলাম। নিহা, এই নিহা, প্লিজ ওঠো। কি হয়েছে আম্মু? এত সকালে ডাকছো কেন? যাও, আর একটু ঘুমাবো। নিহা ওঠো, আমি তোমার আম্মু না। নিহা আস্তে আস্তে চোখ মেলল, তারপর আমাকে দেখে চমকে উঠে এক লাফে বিছানা থেকে শোয়া থেকে উঠে পড়ল আর বলল, তুমি কি করছো আমার গায়ে হাত দিয়ে? সরি নিহা, তোমাকে ডাকতে গায়ে হাত দিতে হয়েছে। দাদিমা ডাকছে দরজায়, কি করব? কি বলো? হ্যাঁ। নিহা বিছানা থেকে উঠে পড়ল। আমি তাড়াতাড়ি করে ফ্লোর থেকে চাদর আর বালিশ গুটিয়ে খাটে রাখলাম, আর বিছানায় রাখা ফুল আর চাদরগুলো এলোমেলো করে দিলাম। নিহা এগুলো দেখে আমাকে বলল, এগুলো কি করছো? কেন করছো? যাতে দাদিমা বুঝতে না পারে আমরা একসাথে ছিলাম না। ওনার যাতে মনে হয় আমরা একসাথেই ছিলাম, তাই। নিহা আমার দিকে তাকিয়ে বলল, বাহ, তোমার অনেক বুদ্ধি দেখছি। এখন চুপচাপ দরজা খোলো। আর আমি ওয়াশরুমে গেলাম। ওকে ওকে। বলে আমি ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে, আর নিহাকে দরজা খুলে দিল। দাদিমা আর হালিমা হাতে মিষ্টির প্লেট আর একটা পান পাত্র নিয়ে দাঁড়িয়ে। শুভ সকাল দাদিমা। শুভ সকাল দাদুভাই, নতুন বউ। তারপর দাদিমা বিছানার দিকে তাকিয়ে, আহামরি অবস্থা। এটা দেখে দাদিমা লজ্জা মাখা মুখ নিয়ে বলল, রাতুল দাদুভাই কই? আমি ততক্ষণ ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছি, মুখে কৃত্রিম হাসি। এই তো দাদিমা, ফ্রেশ হচ্ছিলাম। এসো এসো, এই নাও
কাল রাতে মিষ্টি মুখ খাইনি, তাই তোমার জন্য স্পেশাল মিষ্টি এনেছি। এই হালিমা মিষ্টিটা দে তো। যে দাদিমা, ভাইয়া এই নেন। আমি হালিমাকে হাতের ইশারায় থামিয়ে একটু মজা করার জন্য বললাম, না দাদিমা, সকাল সকাল আর মিষ্টি খাবো না। তারপর ফিস করে দাদিমার কানে বললাম, রাতে অনেক মিষ্টি খেয়েছি। দাদিমা আমার কথায় লজ্জা পেল, আবার মুচকিও হাসলো। তারপর আবার বলল, তাহলে এই পানটা খাও, নতুন বিয়ে হয়েছে। ধন্যবাদ দাদিমা, কিন্তু পান? আমি পান খাই না তো। এ কি কথা দাদুভাই, এটা এইবারের রীতি, বিয়ের পরের দিন এই মিষ্টি পান খেতে হয়। ও আচ্ছা, জানতাম না দাদিমা, তাহলে তো খেতেই হবে। নেহা পরিস্থিতি সামলাতে বলে উঠল, দাও, আমাকে দাও, আমি খাইয়ে দেব। বলে নেহা প্লেট থেকে একটা মিষ্টি পান তুলে আমার মুখের কাছে ধরল। আমি মুচকে এসে পান খেলাম। দাদিমা চোখ টিপে হাসলেন। তুমি শুধু দোয়া করো দাদিমা। আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে। বলে দাদিমা আমার আর নেহার মুখে হাত দিয়ে ধরে চুমু খেলেন। তারপর বললেন, তোরা এবার নিচে যাও, সবাই অপেক্ষা করছে, আরো অনেক নিয়ম নীতি বাকি আছে। কিসের নিয়ম রীতিনীতি দাদিমা? এ বাড়িতে বিয়ে হলে বিয়ের পরের দিন নতুন জামাই আর বউয়ের কিছু পরীক্ষা নেওয়া হয়, এটা এবারে রীতিনীতি। আর দেরি কইরো না, তোমরা তাড়াতাড়ি নিচে এসো। দাদিমা, তোমরা যাও, আমি আসছি। বলে দাদিমার হালিমা চলে গেল। আমি নেহাকে বললাম, নেহা, কিসের রীতিনীতি বুঝলাম না তো। নিচে চলো, তাহলেই বুঝবা। বলে আমরাও রেডি হয়ে নিচে গেলাম। নিচে যেতেই ড্রয়িং রুমের পরিবেশটা অন্যরকম হয়ে গেল। বিশাল হলরুমের মাঝখানে একটা খালি জায়গা, তার চারপাশে সোফায় পরিবারের সবাই বসে আছেন। নিহার বাবা মা, দাদিমা, আরও দুজন ও হালিমা, সবাই উৎসুক চোখে তাকিয়ে আছেন। নিহার আমি একসাথে প্রবেশ করতেই করতালির শব্দে মুখরিত হলো ঘরটা। নিহার মা এগিয়ে এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তারপর আমরা নিহার বাবার কাছে চলে গেলাম। গিয়ে আমি, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। রাতুল, এদের সাথে পরিচিত হও। এটা আমার বন্ধু নাসিম হায়দার, আর এটা তার স্ত্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে বিয়ে হওয়াতে আমরা আসতে পারিনি বাবা, কিছু মনে কইরো না। না না, ঠিক আছে। পাশ থেকে দাদিমা বললেন, নিহা, রাতুল, আজ তোমাদের পরশ পাথর পর্ব। আমি একটু অবাক হলাম। পরশ পাথর? সেটা আবার কি দাদিমা? এটা হলো নতুন জামাই বউয়ের ভালোবাসা বোঝা পড়ার খেলা। খেলা তো খেলতেই হবে। প্রথম খেলাটা খুব সোজা, তোমরা দুজনে মুখোমুখি দাঁড়াও। আমরা দুজনে মুখোমুখি দাঁড়ালাম। নেহা সামান্য নার্ভাস, আমি আত্মবিশ্বাসের মুখোশ পরে আছি। চোখ বন্ধ করো। আমরা চোখ বন্ধ করলাম। এখন আমি 1 থেকে 3 গুনবো, 3 বলার সাথে সাথে দুজনে চোখ খুলবে। তারপর একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকবে। যে প্রথম চোখ নামিয়ে ফেলবে সে হেরে যাবে, আর যে হারবে তাকে তার সঙ্গীর জন্য আজ সারাদিনের একটা রোমান্টিক কাজ করে দিতে হবে। এই খেলায় তো আমিই জিতবো। আমি একটু মুচকে আসলাম। তারপর দাদিমা বলল, 1, 2, 3। আমরা দুজনেই চোখ খুললাম। নেহার চোখে প্রথম দিকে একটু ইতস্তত ভাব থাকলেও দ্রুতই নিজেকে সামলে নিল। তার কাজল টানা চোখ দুটো আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। আমার মনে হলো আমি সত্যি এক নতুন জগতে এসে গেছি। পাশের সোফা থেকে নেহার আব্বু আম্মু উঠলেন। বাহ, রাতুল আর নিহার চোখ তো নড়েও না, কি ভালোবাসা। নেহার চোখ অনেক মায়া, অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি, কিন্তু হয়তো সেটা আমার জন্য না, সবটুকু আবিরের জন্য। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড কেটে গেল। একসময় নেহার চোখের পাতা সামান্য কেঁপে উঠল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। তার গাল দুটো সামান্য লাল হয়ে গেছে। হে, নিহা চোখের পাতা ফেলেছে। নিহা, তুই হেরে গেলি। নেহা লাজুক গলায় বলল, দূর দাদিমা, আমার চোখে কিছু একটা পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, চোখে প্রেম পড়েছিল। এখন বলো নিহা মামুনি, তুমি কি শাস্তি পেতে চাও? রাতুল, বলো নিহাকে কি করতে হবে? আমি নেহার দিকে তাকালাম। নেহা আমার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। তারপর আমি বললাম, আজ রাতে আমাকে কফি বানিয়ে দিতে হবে, আর সেটা আমার হাতে না, নেহার হাতে খেতে চাই। এ আর এমন কি, ঠিক আছে, তোমার জন্য আমার হাতে কফি। পরিবারের সবাই হেসে উঠলেন। কামরুল সাহেবের মুখে এবার একটু হালকা হাসি দেখা গেল। এখন দ্বিতীয় খেলা শুরু হতে যাচ্ছে। খেলাটা কি? দ্বিতীয় খেলাটা হচ্ছে মিষ্টি খাওয়ানো। এখানে কোনো হার জিত নেই, শুধু ভালোবাসা দেখানো। হালিমা একটা প্লেটে করে এক টুকরো বরফি আর একটা রসগোল্লা নিয়ে এলো। শোনো নিহা, তুমি রাতুলকে আগে খাওয়াবে, তবে একটা শর্ত আছে, এখানে না তোমার হাত ব্যবহার
করতে পারবে না রাতুলের হাত ব্যবহার করতে পারবে। মানে? মানে হাত ছাড়াই তুমি কিভাবে খাওয়াবে সেটা তোমরা বুঝবে। পরিবারের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হলো। নিহা তো পুরো তারপর বলল, দাদিমা, এই কেমন নিয়ম? এইটা তোমাদের বাড়ির 1000 বছরের রীতি। কোনো কথা নাই, শুরু করো। নিহা চোখে মুখে একটা অসহায় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। সে যেন বলতে চাইছে, রাতুল কি করবো এখন? নিহা প্লেট থেকে বরফিটা হাতে তুলে নিল। তারপর নিজের ঠোঁট দিয়ে বরফির একটা অংশ ধরলো। তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার নিঃশ্বাসে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এই মুহূর্তে যেন আমার মনে হচ্ছিল নিহা সত্যিকারের ভালোবাসা আমার। নিহা চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বরফিটা আমার মুখে ধরলো। আমার ঠোঁটের সাথে তার ঠোঁটের সামনে স্পর্শ হলো। আমি তাড়াতাড়ি করে বরফিটা টেনে নিলাম। পরিবারের সবার মুখে এক চওড়া হাসি। আহা, কি সুন্দর দৃশ্য, দেখে মন জুড়িয়ে গেল। এবার আমার পালা। আমি রসগোল্লাটা হাতে নিয়ে একইভাবে ঠোঁট দিয়ে ধরলাম। নিহার কাছে গেলাম। নিহা চোখ বুজে আছে। আমি তার মুখের কাছে আলতো করে তার ঠোঁটে রসগোল্লাটা ছোঁয়ালাম। নিহা চোখ খুলে দ্রুত রসগোল্লাটা কামড়ে নিল। নিহা লজ্জায় লাল হয়ে আছে। নিহার এই মায়াময় চেহারার দিকে আমি আবেগপ্রবণ হয়ে দেখছি। একটু পর নিহার আব্বু সবার উদ্দেশ্যে বললেন, এসো এখন সবাই মিলে নাস্তা করা যাক। হ্যাঁ চলো নেহা, রাতেল চলো, এসো তোমরা। তারপর আমরা সবাই নাস্তা করার জন্য বসে পড়লাম। খাওয়ার মাঝখানে হঠাৎ নাসিম হায়দার, মানে নিহার আব্বুর বন্ধু, বলে উঠল, তা রাতুল, তুমি কি করছো এখন? ওনার কথা শুনে আমি আর নিহা চমকে উঠলাম। নিহা আমার দিকে আর আমি তার দিকে তাকালাম। তারপর আমি একটু মুখে হাসি এনে বললাম, জি আঙ্কেল, আমি আলোর দিশা নামের একটা আন্তর্জাতিক এনজিওর সঙ্গে কাজ করি। আমার বাবা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি একটা ট্রাস্টের হাতে দিয়ে গেছেন, যেটা আমার 25 বছরে আমার হাতে আসবে। আপাতত ট্রাস্ট থেকে আমার সমস্ত খরচ চলে। আর কি করো? আমি একটু মাথা নিচু করে নিলাম। তারপর বললাম, এখনো সেভাবে আর কিছু করছি না। কি বেকার? মাত্র একটা এনজিওর সঙ্গে সামান্য কাজ, আর বাবার সম্পত্তি 25 বছর বয়সে হাতে আসবে? তার মানে এখন তুমি পুরো দমবার বেকার, হ্যাঁ? ছি, নিহাদের মতো এত বড় শিল্পপতির মেয়ের জন্য এমন একটা ছেলে, আমার বন্ধুর মেয়ে, আর জামাই কিনা। বন্ধু, তোর থেকে এটা আশা করিনি। আজকালকার ছেলে পেলেরাও হয়েছে তাই, নিজের পায়ে দাঁড়ানোর কোনো চেষ্টাই নেই। আমার তো মনে হচ্ছে তুমি স্রেফ ওই সম্পত্তিটার লোভেই নিহাকে প্রেমের জালে ফাঁসিয়েছো। কেমন যেন একটা ভাঁওতাবাজির গন্ধ পাচ্ছি। তার কথায় সকলের সামনে আমার মুখটা অপমানে লাল হয়ে গেল। মনে হচ্ছিল মাটির দুভাগ হলে আমি ভিতরে ঢুকে যাই। নিহার আব্বুর মুখটা লজ্জায় ও অস্বস্তিতে ফ্যাকাশ হয়ে গেছে। দাদিমার আগে থরথর করে কাঁপছেন, কিন্তু তার ছেলের বন্ধু বলে কিছু বলতে পারলেন না। আঙ্কেল আবার তার ছেলের হাসি হেসে বললেন, তোমার এই এনজিওতে কাজ করে কতই বা আর পাও? 2-4 হাজার টাকা। আমার ছেলে যে কোম্পানিতে আছে সেখানে এসো, আমার ছেলেকে বলে একটা ভালো পজিশন দেব। অন্তত 10 জনের সামনে বলতে তো পারবে যে একটা কাজ করো, তাই না? তোর ছেলে এখন কি করছে? আহমেদ গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছিস? কি না চিনে, বাংলাদেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজন। সেখানকার ম্যানেজার আমার ছেলে, বেতন মাসে 2 লক্ষ টাকা। তোর ছেলে আসলো না কেন এখানে? ভাইজান, ও তো কাজ নিয়ে অনেক ব্যস্ত, একদম সময়ই পায় না। নিহা এতক্ষণে সব কথা চুপচাপ শুনছিল, কিন্তু আর সহ্য করতে পারল না। তার চোখের কোণে আগুন জ্বলে উঠল। সে প্লেট থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসে নাসিম হায়দারের দিকে তাকালো আর বলল, আঙ্কেল, আপনি ভুল করছেন। একজন মানুষের মূল্য তার মাসিক বেতনের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। আর রাতুল কোনো ভিখারি নয়, সে এনজিওর সঙ্গে যুক্ত। সে ট্রাস্ট থেকে টাকা আসার অপেক্ষা করার মধ্যেও অলসভাবে বসে নেই। সে নিজের আগ্রহে সমাজসেবার কাজ করে। সে যা করে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর শুনুন, আমার বাবা একজন শিল্পপতি হতে পারেন, কিন্তু আমি আমার স্বামীর মধ্যে টাকার পাহাড় খুঁজি না। আমি এমন একজনকে বেছে নিয়েছি যার আত্মবিশ্বাস আছে, স্বপ্ন আছে, আর আছে উদার মন। আপনার ছেলের মাসিক 2 লাখ টাকা বেতনের গল্প শুনতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। নিহার এই অপ্রত্যাশিত করা জবাবে ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। নিহার বাবা হতভঙ্গ হয়ে গেলেন। দাদিমার মুখে এবার ক্রোধের পরিবর্তে গর্বের রেখা দেখা গেল। নাসিম হায়দার যেন কথাই খুঁজে পাচ্ছিলেন না। তার মুখে তার ছেলের হাসিটা নিমিষেই মুছে গেল। তিনি একবার নিহার বাবার দিকে, আরেকবার আমার দিকে তাকালেন। নিহা আমার দিকে ফিরে ফিরে তাকালো। তার চোখে এখন আর কোনো অভিনয় ছিল না, ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তারপর নিহা আমাকে বলল, রাতুল, উঠে এসো, আমাদের নাস্তা করা শেষ। আমি কোনো কথা না বলে উঠে দাঁড়ালাম।
নিহা আমার হাত ধরে ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে নিয়ে গেল। বন্ধ করে আমি নিহার দিকে তাকালাম। আমার মুখ থেকে তখন এসে অপমানের রেশ কাটেনি। তারপর নিহাকে বললাম, ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। একজন মানুষ হিসাবে তোমার আত্মসম্মান রক্ষা করা আমার কর্তব্য। তাছাড়া তুমি আমার জন্য এত বড় একটা নাটক করেছো, এর বিনিময়ে এটুকু তো আমার করতেই হবে। তবুও আমার খুব ভালো লেগেছে, তুমি সত্যি অসাধারণ। নিহা হাসলো না, তবে তার চোখ দুটো নরম হয়ে এলো। এদিকে ডাইনিং রুমে কামরুল, শুনলি তোর মেয়ে কি বলে গেল? হ্যাঁ, আমার ছেলেকে অপমান করলো। আমি তোমাকে শুরুতেই বলেছিলাম ছেলেটার মধ্যে আহতাবাজির গন্ধ পাচ্ছি। তোর মেয়ে চোখে দেখতে পাচ্ছে না, সে টাকার লোভে ছেলেটা তোর মেয়ের মন ভুলিয়েছে। এটা নিয়ে আমি এখন আর কথা বলতে চাচ্ছি না নাসিম। তুই নিজের সর্বনাশ দেখতে পাচ্ছিস না, পরে আফসোস করবি, তখন আমাকে দোষ দিস না। কথাগুলো বলে নাসিম হায়দার তার স্ত্রীর দিকে ইশারা করলেন এবং রাগে ফোঁস করতে করতে চৌধুরী ভিলা থেকে বিদায় নিলেন। রাতের বেলা আমি মেঝেতে বিছানা করে শুয়ে আছি। সময় প্রায় 11:30। কিছুক্ষণ পর দরজা ঠেলে নিহা ঢুকলো, তার হাতে 2টি কফির মগ। কফি? আমি মেঝে থেকে উঠে বসলাম। তুমি সত্যি নিয়ে এলে? আমি তো ভেবেছিলাম ঝামেলার পর হয়তো ভুলে যাবে। আমি কথা দিয়ে রাখি। আমি মগ নিতে হাত বাড়াতেই দুর্ঘটনাবশত মগ দুটোতেই আমার হাত লেগে গেল। গরম কফি চলকে পড়লো না, কিন্তু আমাদের হাত দুটো 1 সেকেন্ডের জন্য স্পর্শ করলো। বিদ্যুতের মতো একটা স্রোত আমার শির দ্বারা দিয়ে নেমে গেল। নিহা দ্রুত হাত সরিয়ে নিল, তার চোখ সামান্য বিস্ফোরিত। সরি। আমি তখনও সেই স্পর্শের ঘরে ছিলাম। তারপর নিজেকে ঠিক করে নিলাম, না না ঠিক আছে। নিহা কফির মগ দুটো টেবিলের উপর রাখলো। আমি লক্ষ্য করলাম তার মুখটা সামান্য লালচে হয়ে আছে। এই প্রথম আমার নিহার প্রতি সত্যি সত্যি ফিলিংস কাজ করলো। এদিকে নিহা কফি খেতে খেতে আবিরের কথা বলতে লাগলো। আমি শুনছিলাম, কিন্তু আমার চোখ বারবার তার দিকে চলে যাচ্ছিল, তার হাসিতে, তার কথায়। আমি কর্ণ নিহাকে আবিষ্কার করছিলাম। নিহা তার কথা বলা কন্টিনিউ করে গেল। আমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি তৈরি হয়ে রুম থেকে বের হলাম। সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, এমন সময় দেখলাম নিহা আজকে শাড়ি পরেছে। ওর থেকে চোখই ফেরাতে পারছিলাম না। ওপরে সিঁড়ি দিয়ে নামছে, সে সম্ভবত তাড়াহুড়ো করছিল। হঠাৎ পা পিছলে হুমড়ি খেয়ে পড়ল। আমার মস্তিষ্ক কোনো কিছু ভাবার আগেই আমার শরীর দ্রুত প্রতিক্রিয়া করলো। আমি দোলাপি সিঁড়ির কাছে গিয়ে নিহাকে শূন্যে ধরে ফেললাম। শক্ত করে যখন তাকে বুকে চেপে ধরলাম, তখন তার কোমল শরীর আমার শরীরের সঙ্গে মিশে গেল। তার নিঃশ্বাস আমার গলায় এসে পড়ছে, উষ্ণ ও দ্রুত। আমার হাত তখন নিহার কোমরে, সে আমার কাঁধ আঁকড়ে ধরে আছে। নিহা চোখ তুলে আমার দিকে তাকালো, তার চোখে ভয়, বিস্ময় আর এক মুহূর্তে নীরব প্রশ্ন। আমরা ভুলে গেলাম যে আমরা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছি। ভুলে গেলাম নিচে পরিবারের লোকজন আসার সময় হয়েছে। আমাদের চোখ দুটোই শুধু আমরা দুজন। এমন তীব্র ঘনিষ্ঠতা এর আগে আমি কখনো অনুভব করিনি। আমার হৃদস্পন্দন এতটাই দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল নিহা হয়তো শুনতে পাচ্ছে। আমি তাকে শুধু একজন চুক্তিবদ্ধ স্ত্রী হিসেবে ধরিনি, ধরেছিলাম সেই নারীকে যাকে আমি এই মুহূর্তে হারাতে চাই না। তারপর আমি তাকে ধীরে ধীরে সোজা করলাম। সে তখনও সামান্য কাঁপছিল। সাবধানে। আমাদের চোখ একে অপরের চোখ থেকে সরাতেই পারছিলাম না। এই তীব্র ঘনিষ্ঠতা এই মুহূর্তের আকর্ষণে যেন সব আমার কাছে এক অন্যরকম সত্যের জন্ম দিচ্ছিল। আমি নিহাকে বললাম, তুমি ঠিক আছো নিহা? হ্যাঁ, ধন্যবাদ। সে আমার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো। এই মুহূর্তে তাকে ধরে থাকার উষ্ণ অনুভূতিটা আমার সারা শরীরকে যেন আচ্ছন্ন করে রেখেছিল। মনে হচ্ছিল যেন সময় এখানে থেমে যেত। তবে দ্রুত সে নিজেকে সামলে নিল। চলো নাস্তা করে আসি। আমি মাথা নাড়লাম। আমরা দুজনে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামলাম। পুরো পরিবার নাস্তার টেবিল আমাদের জন্য অপেক্ষা করছিল। এভাবে দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। বাইরে সবার কাছে আমরা নিখুঁত স্বামী স্ত্রী, কিন্তু নিহার আর আমার সম্পর্ক সেই চুক্তির বেড়াজালে এখনো বাধা। আমি থাকি ফ্লোরে, নিহা খাটে, মাঝখানে অদৃশ্য এক দেয়াল। কিন্তু প্রতি রাতে নিহা তার ল্যাপটপে আবিরের সঙ্গে চ্যাট করত। তখন আমার মনে এক গভীর যন্ত্রণায় ভরে উঠত। আমি রোজ সকালে তার ঘুম ভাঙানোর জন্য আলতো করে ডাকতাম। দিনের বেলা তার আবদারে কখনো কফি বানিয়ে নিতাম। আমার কাছে সত্যি মনে হতে শুরু করলো সব। নিহার চোখে আবিরের জন্য দেখা স্বপ্নগুলো আমার স্বপ্নে মিশে যাচ্ছিল। আমার একতরফা ভালোবাসার ডানা মেলছিল। একদিন দুপুরে মেকা ছাদে নীরবে দাঁড়িয়ে আছি। হঠাৎ নিহা ছুটে এলো আর বলল, রাতুল, শুনছো? আবিরের ফ্লাইট ঠিক হয়েছে, পরের সপ্তাহেই সে চলে আসছে। তার চোখে খুশির ঝলক যা আমি আগে কখনো দেখিনি। তার ঠোঁটের কোণে হাসিটা এত উজ্জ্বল যে আমার বুকটা এক মুহূর্তে জ্বলে উঠল। তার দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে। আমি মুখে যতটা সম্ভব কৃত্রিম হাসি এনে খুশি হয়ে বললাম,
বাহ, দারুণ খবর তো। হ্যাঁ, আমার যে কি খুশি লাগতেছে। তোমার আর বেশি দিন কষ্ট করে নাটক করতে হবে না। তবে থ্যাংক ইউ, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। তার প্রতিটি কথাই ছিল আবিরের প্রতি ভালোবাসা এবং আমার প্রতি কৃতজ্ঞতা। কিন্তু আমার কানে যেন একটা শীতল ছুরি বিঁধল। ধন্যবাদ কিসের? এর জন্য তো আমি টাকা নিচ্ছি, তাই না? তারপরেও অনেক ধন্যবাদ, অনেক হেল্প করেছো। আচ্ছা তুমি থাকো, আমি নিচে যাই। বলে নিহা আবার চলে যেতে লাগলো। কিন্তু যেতেই হঠাৎ আবার পা স্লিপ করে শাড়ি পরা অবস্থায় হড়কে গেল। এবার আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার হাত স্বয়ংক্রিয়ভাবে তার দিকে বাড়িয়ে দিলাম। পড়ে যাওয়ার ভারসাম্য হারানোর কারণে নিহা পুরোপুরি আমার বুকের ওপর ঝুঁকে পড়ল। তার মুখ আমার মুখের খুব কাছে। তার খোলা চুলের সুবাসে আমার নিঃশ্বাস বন্ধ হওয়া জোগাড়। আমার ডান হাতটা তার পিঠের ওপর, বাঁ হাতটা গালে আলতোভাবে দিয়েছি। আমি তার চোখে তাকিয়ে রইলাম। তার চোখ দেখে মনে হচ্ছিল সেও যেন এক অজানা মায়ে ডুবে যাচ্ছে। আমার মস্তিষ্ক আমাকে শতবার নিষেধ করছিল, কিন্তু আমার হৃদয় তখন আমার নিয়ন্ত্রণে ছিল না। আমি প্রায় চুমু খেতে যাচ্ছিলামই, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিহা চোখ বন্ধ করে দ্রুত নিজেকে সরিয়ে নিল। তারপর বলল, থ্যাংক ইউ, তুমি আবার আমাকে বাঁচালে। আমি শুধু ছোট্ট একটা হাসি দিলাম। নিহা আস্তে আস্তে চলে গেল। আমি তখনও ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। আমার হাত তখনও সেই স্পর্শের উষ্ণতা অনুভব করছে। আমি নিজেকেই নিজে বললাম, রাতুল, তোমার অধিকার নেই। তুমি শুধু ভাড়া করা স্বামী। তুমি নিহার আসল স্বামী নও, আর নিহাও তোমার নয়। সে আবিরকে ভালোবাসে। আমি নিজেকে শতবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। নিহার সঙ্গে কাটানোর প্রতিটা মুহূর্ত মনে প্রত্যাশিতভাবে ভালোবাসা সৃষ্টি করে। আমি বুঝতে পারলাম আমি নিহার প্রেমে পড়ে গেছি, কিন্তু ভালোবাসা তো ছিল একতরফা। তারপর আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম, কিন্তু রুমে এসেও কিছু ভালো লাগছিল না। বাসা থেকে বের হয়ে পাশের একটা পার্ক আছে, সেখানে চলে গেলাম। গিয়ে একা একটা বেঞ্চে গিয়ে বসলাম। মনে মনে ভাবতে লাগলাম, কেন যে নিহার স্বামী হওয়ার নাটক করতে গেলাম। এখন সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু নিহা তো আবিরকে ভালোবাসে। আর আবির 7 দিন পর দেশে এসে নিহাকে বিয়ে করবে। তখন আর আমাদের মধ্যে তো কিছুই থাকবে না। এগুলো ভাবতেই চোখ থেকে অজান্তে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখের পানি মুছতেই আমার দৃষ্টি দূরের একটা বেঞ্চে গিয়ে পড়ল। আর বেঞ্চে আমি যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। কারণ আমি দেখলাম আবির, নিহার সেই লন্ডনে থাকা প্রিয়তম আবির, যে কিনা পরের সপ্তাহে দেশে আসার কথা। কিন্তু আবির একা ছিল না, সে একটা মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মেয়েটি আবিরের কাঁধে মাথা রেখে হাসছে। তাদের ঘনিষ্ঠতা দেখে মনে হচ্ছিল তারা কোনো সাধারণ বন্ধু নয়, এই জন্য অন্যরকম প্রেম। আমার শরীরে সমস্ত রক্ত যেন এক মুহূর্তে জমে গেল। আমি নিজেকে নিজেই বললাম, না, এটা আবির হতে পারে না। নেহা বলেছিল সে লন্ডনে আছে, এটা হয়তো তার মতো দেখতে অন্য কেউ। কিন্তু মনের ভেতরে একটা সন্দেহ করে করে খাচ্ছিল। আমি উঠে দ্রুত পায়ের একটু কাছে গেলাম। ব্রেঞ্চটা থেকে তখন আমার দূরত্ব মাত্র কয়েক গজ। কাছে যেতে আমার সব সন্দেহ দূর হলো। হ্যাঁ, এই সেই আবিরই। নেহা আমাকে তার ফোনের গ্যালারিতে যা ছবি দেখিয়েছিল, তার হাসির ভঙ্গি, চুলের স্টাইল সব হুবহু মিলে যাচ্ছে। তার মানে আবির এতদিন নেহাকে মিথ্যা বলেছে। সে লন্ডনে ছিল না, এখানেই ছিল। নেহাকে সে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করছে। রাগে ক্ষোভে আর এক অজানা যন্ত্রণায় আমার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। যে ছেলেটার জন্য নেহা এত বড় নাটকের আশ্রয় নিয়েছে, যাকে সে অন্ধের মতো বিশ্বাস করে, সে কিনা নেহাকে ধোঁকা দিচ্ছে। এক মুহূর্ত দেরি না করে আমি পকেট থেকে ফোন বের করলাম। ক্যামেরা অন করে আবির আর মেয়েটির ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ধারণ করতে লাগলাম। তাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছিল না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি যথেষ্ট ছিল। ভিডিওতে আবিরের চেহারাটা পরিষ্কারভাবে ফোকাস করলাম। ভিডিওটা প্রায় 1 মিনিটের মতো রেকর্ড করে আমি দ্রুত সেটা সেভ করলাম। এরপর সরাসরি নেহার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। সাথে একটি মেসেজও লিখলাম না, কারণ আমি চাইছিলাম ভিডিওটা দেখে সে আমাকে ফোন করুক। আমি পার্কে এক কোণে দাঁড়িয়ে ফোনের অপেক্ষায় ছিলাম। মিনিট 2 পরে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নেহা। আমি কলটা ধরতে ওপাশ থেকে নেহার উত্তেজিত কণ্ঠ ভেসে হলো, রাতুল, এটা কি পাঠিয়েছ? এটা তো আবির। তুমি এই ভিডিও কোথায় পেলে? এটা তো হতেই পারে না। নেহা, আমি এইমাত্র পার্কে দেখলাম, এখানেই, যেখানে আমি দাঁড়িয়ে আছি। নেহা প্রায় চিৎকার করে উঠল আর বলল, কি বলছো এসব? রাতুল, তুমি কি পাগল হয়ে গেছো? আবির লন্ডনে আছে, তুমি কেন এসব বাজে কথা বলছো? তুমি কি আমার আর আবিরের সম্পর্ক নষ্ট করতে চাও? তার কথাগুলো শুনে আমার বুকটা ভেঙে যাচ্ছিল। তবু আত্মসংবরণ করে বললাম, নেহা, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করছো না। কেনই বা করবে? আমি তো তোমার কাছে স্রেফ এক ভিখারি যে নাটক করছি। কিন্তু বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। আবির লন্ডনে নেই, সেসব মিথ্যা বলেছে। সেই মেয়েটির সঙ্গে এখানে আছে। নেহার আগে ফুসতে ফুসতে বলল,
শোনো রাতুল, আর একটা কথা বলবে না। আমি আবিরকে অনেক দিন ধরে চিনি, সে এমন হতেই পারে না। তুমি কি চাইছো? আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হই? তুমি আমার ভালো চাও না, তাই না? হয়তো তুমি নিহার কথা শেষ না হতে আমি বললাম, নিহা, জানি তোমার বিশ্বাসী না আমি, কিন্তু তুমি ভুল করছো। তুমি নিজে এসে দেখে যাও। যদি মিথ্যে বলে তুমি আমাকে যা খুশি শাস্তি দিও, আমার কাছে তো হারানোর কিছু নেই। তবে যদি সত্যি হয় তাহলে তোমার চোখ খুলে যাবে। আমি তাকে পার্কের নাম বললাম, স্বপ্ননীর পার্ক। এখন সন্ধ্যা 6:30 বাজে। তুমি জলদি আসো, আমি এখানে অপেক্ষা করছি। এই বলে আমি আর কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিলাম। অপেক্ষা করতে লাগলাম। প্রায় 20 মিনিট পর একটা কালো গাড়ি পার্কে এসে থামলো। সেখান থেকে অস্থিরভাবে নামলো নিহা। চোখে তার উত্তেজনা, সন্দেহের এক অদ্ভুত ভয়। সে আমাকে একপাশে দাঁড়ানো দেখে দ্রুত আমার কাছে এলো। নিহা হাঁপাতে হাঁপাতে বলল, কোথায়? কোথায় সে? রাতুল, যদি মিথ্যা বলো। আমি কোনো কথা না বলে শুধু দূরের বেঞ্চটার দিকে ইশারা করলাম। আবিরের মেয়েটি তখনও সেখানেই বসেছিল। নিহার দৃষ্টি সেখানে গিয়ে স্থির হলো। প্রথমে তার চোখে এলো অবিশ্বাস, তারপর ধীরে ধীরে সে অবিশ্বাস পরিণত হলো এক তীব্র যন্ত্রণায়। সে কয়েক সেকেন্ড এক দৃষ্টে তাকিয়ে রইল, যেন তার চোখ নিজের দেখা দৃশ্যকেই বিশ্বাস করতে পারছিল না। তার ঠোঁট কাঁপছিল, গাল দুটো ফ্যাকাশ হয়ে এলো। তার স্বপ্ন, তার বিশ্বাস, সব কিছু চোখের সামনে গুঁড়ো হয়ে যাচ্ছিল। নিহা দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যেতে শুরু করলো। আমি তার পিছনে নীরবে হাঁটলাম। আবির তখন মেয়েটির সাথে হাসতে হাসতে কি যেন বলছিল। নিহা সোজাসুজি গিয়ে আবিরের সামনে দাঁড়ালো। আবির, নিহার কণ্ঠস্বর শুনে আবির চমকে উঠল। মেয়েটি উঠে দাঁড়ানোর আগেই নিহা এক তীব্র ক্ষোভে আবিরের গালে প্রথম থাপ্পড়টি বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পার্কের পরিবেশ স্তব্ধ হয়ে গেল। আবির গালে হাত দিয়ে হতভম্ব হয়ে বলল, নেহা, তুমি তুমি এখানে কি হচ্ছে এসব? নিহার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তারপর সে বলে, আমি এখানে কেন জানতে চাইছো? তুমি নাকি লন্ডনে থাকো, তাহলে এখানে কি করছো? আবির গালে হাত দিয়ে নিচু হয়ে আছে। তারপর নিহা আবার বলল, তুই আমাকে মিথ্যা বলেছিস, আমাকে ঠকিয়েছিস। কার জন্য? এই মেয়েটার জন্য? মেয়েটি তখন জড়ো হয়ে পাশে দাঁড়িয়েছিল। আবির কিছু একটা বলার জন্য মুখ খুলতেই নিহা দ্বিতীয় থাপ্পড়টা মারল। তারপর আবারও বলে উঠল, তোর থেকে একটা ভিখারিও আমার কাছে এখন বিশ্বাসযোগ্য। আমাদের সম্পর্কটা চুক্তির হলেও তার চোখে ভালোবাসা অনেক পবিত্র। তোর মতো ছোট লোকের জন্য আমি আমার দাদিমাকে ঠকাচ্ছিলাম, আমার পরিবারকে ঠকাচ্ছিলাম, একটা ভালো মানুষকে ঠকাচ্ছিলাম। আবির হতভম্ব অবস্থা থেকে দ্রুত নিজেকে সামলে নিল। গালে হাত দিয়ে ব্যথায় কুকুরিয়ে ওঠার বদলে তার চোখে এখন ফুটে উঠল এক ক্রূর হাসি। আবির হাসতে হাসতেই বলল, চমৎকার! তুই আমাকে কি বললি, ভিখারি? রাতুল নামের ওই টাকা খাওয়া চুক্তি করা সাব্বিরটা বিশ্বাসযোগ্য, আর আমি ছোট লোক। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। তুই যখন সব জেনেই গেছিস তখন আর লুকানোর কি আছে? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি না, ভালোবাসতাম তোর বাবার টাকাকে, তোর ঐশ্বর্যকে, আর তোর বাবার কোম্পানিকে। মেয়েটির দিকে হাত ইশারা করে আবির আবার বলল, আমার সাথে এর সম্পর্ক 5 বছরের। তুই তো আমার কাছে জাস্ট একটা টাইম পাস ছিলি। আবির থামতেই নিহা কেঁদে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইল না। পেছন ঘুরে পালাতে যেতেই আবির চিৎকার করে উঠল, কোথায় যাচ্ছিস? নাটক শেষ না করেই আমি কারো ধার রাখি না। বলে আবির তীব্র আক্রোশে নিহার দিকে এগিয়ে এসে তার মুখে সজোরে থাপ্পড় মারতে হাত তুলল। থাপ্পড়টা মারার আগেই আমি আবিরের হাতটা ধরে ফেললাম। আমার চোখে তখন আগুন জ্বলছিল। আমার মুষ্টিবদ্ধ হাতের চাপে আবিরের কবজি যেন ভেঙে যাওয়ার উপক্রম। তারপর রাগান্বিত কণ্ঠে বললাম, নিহাকে থাপ্পড় মারা তো দূরের কথা, এখান থেকে একটা ফুলের টোকাও দিতে পারবি না। ওর দিকে চোখ তুলে তাকাতেও তোর সাহস হবে না। আবির ব্যথায় কুকিয়ে উঠল আর বলল, কে তুই? তোর এত সাহস? তুই জানিস তুই কার হাত ধরেছিস? আচ্ছা, নয়তো তোর হাড় ভেঙে দেবো। তোর মতো রাস্তায় একটা ভাড়া করার লোক আমার দিকে চোখ তুলে তাকাচ্ছে। আমি কি সেটা জানার আগে তোর জানা উচিত তুই কাকে অপমান করছিস। যাকে অপমান করছিস সে আমার স্ত্রী, আর তোর মতো কীট পতঙ্গকে আমি এই রাস্তায় দাঁত ভেঙে ফেলে দিতে পারি। এটা ভিখারি হয়ে আমার হাত ধরেছিস? জানিস আমি কে? তোর এত সাহস? আহমেদ গ্রুপের নাম কখনো শুনেছিস? সেখানকার ম্যানেজার আমি। তোর মতো ফকিন্দির হাত ধরে আমার জামাটাই নষ্ট করে দিলি। একটা দাম জানিস? তোর সারা বছরের ইনকাম। হাত ছাড়, নয়তো তোর হাড় ভেঙে দেবো। এত বড়াই করিস না। আমার পরিচয় শুনলে যেন আবার প্যান ভিজে না যায়। ম্যানেজার নাকি? কে কার ম্যানেজার আর কে কার কর্মচারী সেটা না হয় পরেই ঠিক কর। রাতুল, প্লিজ ছেড়ে দাও, চলো বাসায় চলো। বলে নিহা আমার হাত ধরে ওকে ছাড়িয়ে নিল। আবির বলল, তুই তুই আর চরম মূল্য দিবি। আমি তোকে আর ওই মেয়েটাকে শেষ করে দেব। তোরা জানিস না আমার ক্ষমতা কত। আমি যেতে যেতে আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম, কিন্তু কোনো উত্তর দিলাম না। তারপর নিহার সাথে বাসায় চলে আসলাম।
সন্ধ্যা হয়ে গেছে। বাসায় ফিরে আমরা কোনো কথা বললাম না কেউ। নেহার মুখটা ছিল ফ্যাকাশে আর চোখ দুটো যেন আগুনে পোড়া। সে সোজা রুমে ঢুকে পড়ল আর সজোরে দরজা বন্ধ করে দিল। আমি চুপ করে রইলাম। জানি হয়তো সে এখন কান্না করবে, তাই এই মুহূর্তে বিরক্ত করাটা উচিত হবে না। শুনেছি কান্না করলে নাকি বুকের ভিতর হালকা অনুভব হয়, তাই আর আমি তাকে ডিস্টার্ব করলাম না। প্রায় 1 ঘন্টা পর আমি দরজায় মৃদু টোকা দিলাম। নিহা, দরজা খোলো। ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। আবারও বললাম, নিহা প্লিজ, নিজের সাথে এমন করো না, এখানে তোমার কোনো ভুল নেই। তারপরও সে দরজা খুলল না। ভেতরে তখনও শুধু কান্নার চাপা শব্দ শুনতে পেলাম। আরও কিছুক্ষণ মিনতি করার পর নিহা দরজাটা সামান্য ফাঁক করলো। তার চোখ দুটো লাল এবং ফোলা। আমি দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আমাকে দেখে সে নিজেকে ধরে রাখতে পারলো না। সশব্দে ফুফিয়ে খাটের এক কোণে মাথা গুঁজে কাঁদতে লাগলো। আমি কোনো কথা না বলে শুধু তার পাশে বসলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে সান্ত্বনার কোনো ভাষা নেই। তারপর নিহা কান্না জড়িত গলায় বলল, রাতুল, আমি কিভাবে এত বড় ভুল করলাম? আমি যাকে আমার পুরো পৃথিবী ভেবেছিলাম, যার জন্য এত বড় নাটক সাজালাম, সে আমাকে শুধু ঠকালো। আমি নিজের দাদিমার পরিবারকে ঠকালাম। তোমার মতো একটা ভালো মানুষকে মিথ্যা জালে জড়িয়ে দিলাম শুধু ওর জন্য। আমার এতদিনের বিশ্বাস সব ভেঙে গেল। আমি নিহার মাথায় আলতো করে হাত রাখলাম। নিহা প্লিজ, এভাবে বলো না, একটু শান্ত হও, কেঁদো না। তুমি কাউকে ঠকাওনি, বরং একটা মিথ্যার সম্পর্ক থেকে তুমি মুক্তি পেয়েছো। আবির তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না, সে শুধু তোমার ঐশ্বর্যকে ভালোবাসতো। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই সবচেয়ে বড় কথা। নিহা আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকালো আর বলল, কিন্তু আমার স্বপ্ন, আমার আর আবিরের জন্য যে ভবিষ্যৎ আমি তৈরি করতে চেয়েছিলাম, সব শেষ হয়ে গেল। তোমার স্বপ্ন শেষ হয়নি নেহা। স্বপ্ন দেখতে গেলে আবিরের মতো মানুষকে দরকার হয় না। তোমার ক্যারিয়ার তোমার নিজের, আবিরের নয়। আর তোমার ভবিষ্যৎ, সেটা তোমার সামনে খোলা। এখন থেকে তুমি স্বাধীন। এভাবে আমি তাকে অনেকক্ষণ সান্ত্বনা দিতে লাগলাম। রাতে নিহা রুম থেকে বের হলো না, আর কিছু খেলো না। নিহার জন্য আমাকেও না খেয়ে থাকতে হলো। কেননা নিহার সত্যি কথা বললে অনেক সমস্যা হতো। তাই বলেছিলাম আমরা বাইরে ঘুরতে গেছিলাম, আর বাইরে থেকে খেয়ে আসছি। রাতেও নিহা চুপি চুপি ফুপিয়ে কাঁদতে থাকলো। আমি মেঝেতে শুয়ে ঘুমাতে পারলাম না। সারা রাত শুধু তার কান্না আর দীর্ঘশ্বাসের শব্দটাই শুনলাম। হয়তো নিহা আবিরকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিল, তাকে নিয়ে অনেক স্বপ্নও দেখেছিল। এভাবে কয়েকটা দিন নিহা যেন নিজের মধ্যেই হারিয়ে গেল। সে সারাক্ষণ বিষণ্ণ থাকতো, ঘর থেকে বেরোতো না, কারোর সাথে কথা বলতো না, আর খাবারও ঠিকমতো খেতে চাইতো না। বাড়ির সবাই চিন্তিত। দাদিমা জিজ্ঞাসা করলেন, রাতুল দাদুভাই, কি হয়েছে বলো তো? নেহার মুখটা এমন শুকনো কেন? তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে নাকি? না দাদিমা, ওর শরীরটা একটু খারাপ, আপনি চিন্তা করবেন না। নিহাকে এভাবে ছেড়ে দিলে সে ডিপ্রেশনে চলে যেতে পারে। ওকে এভাবে মন খারাপ করে থাকতে দেওয়া যাবে না। তাই নিহার মন ভালো করার জন্য আমি তার জন্য সারাক্ষণ কিছু না কিছু করি। রাতে নিহা কোনোভাবে খাবার খেতে চাইল না। আমি ডাইনিং টেবিল থেকে তার পছন্দের সামান্য কিছু খাবার আর ফলের জুস রুমে নিয়ে এলাম। তারপর বললাম, নিহা নাও, এটা খেয়ে নাও। নিহা মুখ ফিরিয়ে বলল, আমার খেতে ইচ্ছে করছে না রাতুল, তুমি এখন যাও এখান থেকে, একা থাকতে চাই। আমি তার দিকে প্লেটটা এগিয়ে দিলাম। না না নিহা, তুমি না খেলে আমি এখান থেকে যাব না। আর তুমি না খেলে আমি এখানে বসে কান্নাকাটি শুরু করে দেব। সবাই এসে দেখুক, আর আমি কান্না করলে কিন্তু চোখের জল নাক দিয়ে বের হবে। আমার কথায় নিহা হেসে দিল। তার হাসি দেখে আমারও দেহে প্রাণ ফিরে আসলো। তারপর বললাম, এই তো, এটাই তো চেয়েছিলাম। দেখো তোমায় কত সুন্দর লাগছে। সারাক্ষণ এভাবে হাসবে, আমি এটাই চাই। নাও এখন খেয়ে নাও। খিদে নেই রাতুল। খিদে নেই আবার কি, খেতেই হবে। আচ্ছা আমি খাওয়াচ্ছি, হা করো। বলে আমি খাবার মেখে লোকমা বানিয়ে নিহার মুখের সামনে ধরলাম। নিহা প্রথম ইতস্তত বোধ করলেও পরে ঠিকই খেয়ে নিল। আমি নিহাকে খাবার খাইয়ে দিচ্ছি, আর নিহা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর নিহাকে খাবার খেয়ে আমি নিচে প্লেট রেখে আবার রুমে এলাম। এখন নিহাকে একটু ফ্রেশ লাগছে। নিহা চুপচাপ বিছানায় শুয়ে আছে, তাই ডিস্টার্ব করলাম না। আমি নিচে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম ধরছিল না। হয়তো নিহা ঘুমায়নি, তাই আমি নিহার জন্য ল্যাপটপে তার প্রিয় বাংলা গানগুলো খুঁজে প্লে করলাম। আমি লক্ষ্য করলাম তার পছন্দের গানগুলো পুরোনো দিনের রোমান্টিক গান। সে চুপচাপ গান শুনছিল। আমি তাকে বিরক্ত না করে একটা চিঠি লিখলাম। তাতে লিখলাম, প্রিয় নিহা, তুমি আবিরের কাছে যা পেয়েছো তা ভালোবাসা ছিল না, ছিল এক মায়া। সত্যিকারের ভালোবাসা তোমাকে ভেঙে দেয় না, বরং তোমাকে গড়ে তোলে। আমি জানি তোমার মনের ব্যথা কত গভীর, কিন্তু তুমি অনেক সাহসী মেয়ে। তোমার হাসি দেখলে আমার মনও ভালো থাকে। তখন মনে হয় আমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি। অনেক শান্তি পাই তখন, কিন্তু এখন আর সেটা শান্তি পাচ্ছি না। তাই তোমার সে হারানোর সাহস আর হাসিটা আবার দেখতে চাই নেহা।
ইতি, রাতুল। চিঠিটা আমি তার কফি মগের পাশে রেখে নীরবে আবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই আজকে আমি নিহার জন্য কফি বানালাম। আমি কফি হাতে তার রুমে গেলাম। তারপর বললাম, নিহা। তার দিকে তাকিয়ে দেখি যে চিঠিটা পড়ছিল। আমাকে দেখে সে তাড়াতাড়ি চিঠিটা লুকানোর চেষ্টা করলো। তারপর বলল, তুমি? হ্যাঁ, তোমার জন্য কফি। কাল রাতে তুমি আমার জন্য কফি বানাওনি, তাই আজকে আমি সকালে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। ফার্স্ট টাইম বানালাম, কেমন হয়েছে অবশ্যই বলবা। বলে আমি তার সামনে বসলাম, কফির মগটা তার হাতে দিলাম। তারপর কফিতে চুমুক দিতেই নিহা অবাক হলো আর বলল, রাতুল, বলো, কিছু ভুল হয়েছে? তাহলে সরি, ফার্স্ট টাইম তো বুঝতে পারিনি। আরে পুরো কথাটা তো শুনবা। হ্যাঁ বলো। কফিটা অনেক সুন্দর বানিয়েছো। কিভাবে এত সুন্দর আর পারফেক্ট কফি বানালে? হয়তো তোমার কথা ভেবে বানিয়েছি, তাই সুন্দর হয়েছে। তোমাকে মাঝে মাঝে আমার অন্য কিছু মনে হয় রাতুল। আচ্ছা, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ রাতুল? আমি একটু মৃদু হাসলাম। তারপর আবার বললাম, অন্যরকম মনে হচ্ছে, কারণ সব বেকারে একরকম হয় না, আর সব বড় লোকও আবিরের মতো হয় না। তোমার কথা শুনলে আমার কাছে রহস্য লাগে। এত রহস্য খোঁজার কাজ নেই। আচ্ছা শোনো রাতুল, আজ রাতে তুমি আর ফ্লোরে ঘুমাবে না। তাহলে কোথায় ঘুমাবো? বাইরে? কি বলছো? বাইরে কেন হবে? খাটে ঘুমাবে। আর তুমি? আমিও খাটেই ঘুমাবো। আমি নিহার কথা শুনে থমকে গেলাম। ফ্লোরে না ঘুমিয়ে খাটে শোয়ার প্রস্তাব? তুমি তুমি কি বলছো নিহা? আমি তো ফ্লোরে ঘুমাই। রাতুল, তোমার জন্য আমার আর কোনো সংকোচ নেই। তুমি আমার স্বামী। ফ্লোরে শুয়ে থাকাটা এখন আর আমার কাছে ঠিক মনে হচ্ছে না। এতে তোমার প্রতি অবিচার হচ্ছে। অবিচার না নিহা, এটাই তো আমাদের চুক্তি। নিহা আমার দিকে সরাসরি তাকালো আর বলল, হ্যাঁ চুক্তি, কিন্তু সেই চুক্তিতেও তোমার জন্য সম্মান থাকা দরকার। আমরা খাটের দুকোণে শোবো, মাঝখানে কোলবালিশ থাকবে। তার কথায় আমার হৃদয়ের কম্পন যেন বেড়ে গেল। ঠিক আছে নিহা, তোমার যখন কোনো সমস্যা নেই, তখন আমারও নেই। রাতে আমি প্রথমবারের মতো নিহার পাশে খাটে শুলাম। যদিও খাটের দুপাশে আমরা পিঠ ঘুরিয়ে শুয়েছিলাম, মাঝখানে একটা বালিশ দেওয়া ছিল, তবে এত কাছে থাকাটা আমার জন্য ছিল এক নতুন অনুভূতি। এভাবে কয়েকটা দিন আমাদের সম্পর্কটা দ্রুত বদলাতে লাগলো। কয়েকদিন পর নিহা আবিরকে ভুলে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখতে সে রাত জেগে তার ল্যাপটপে কাজ করত। একদিন রাত 2টায় আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি নেহা মাথা নিচু করে ল্যাপটপের উপরই ঘুমিয়ে পড়েছে। আমি তার কপালের চুলগুলো সযত্নে সরিয়ে দেওয়ার জন্য আমার হাতটা এগিয়ে দিলাম। আমি তাকে না ডেকে বরং আলতো করে ল্যাপটপটা বন্ধ করে টেবিলের উপর রাখলাম আর আলতো হাতে তাকে বালিশে শুয়ে দিলাম। নেহা সামান্য নড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ বন্ধ দেখে অবাক হলো। গভীর রাতে কাজ বাদ দিয়ে দিনের বেলায় করে নিও, শরীরকে কষ্ট দিলে কিন্তু মন দুর্বল হয়ে যাবে। নেহা আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকালো আর বলল, ধন্যবাদ রাতুল। একদিন দুপুরে আমাদের রুমের বাইরে সিঁড়ির কাছে রাখা একটা ভারী ফুলদানি নিয়ে সরাতে যাচ্ছিল। ফুলদানিটা তার হাত ফসকে পড়ে যেতে নিলে আমি দ্রুত ছুটে গেলাম। আমাদের দুজনের হাতে একসঙ্গে ফুলদানিকে ধরে ফেললো। ফুলদানিটারও রক্ষা হলো। আমাদের দুজনের হাত পরস্পরের ওপর শক্তভাবে চেপেও রইল। নিহার হাতটা ছিল আমার হাতের ওপর। আমাদের দৃষ্টিতে তখন একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণ। নিহা আবার বলল, থ্যাঙ্কস রাতুল। বলে লজ্জা পেয়ে চলে গেল। সন্ধ্যায় সাথে হাঁটতে হাঁটতেই নিহা হঠাৎ করে আমাকে বলল, রাতুল জানো, আবিরের কথা এখন আর আমার মনে পড়ে না। এমনকি যখন তার কথা ভাবার চেষ্টা করি তখন তোমার মুখটাই ভেসে ওঠে। আমি থমকে দাঁড়ালাম। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। নিহা আমার দিকে তাকালো, তারপর আবার বলল, তুমি যখন আমার পাশে থাকো তখন আমি সবচেয়ে বেশি সুরক্ষিত অনুভব করি। আমি অবাক হয়ে নিহার দিকে তাকিয়ে আছি। সে আমার দিকে এক পায়ে গিয়ে এসে আবার বলল, আমি জানি এটা খুব দ্রুত হচ্ছে, কিন্তু এই হৃদয়ের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি আবার প্রেমে পড়ে গেছি রাতুল, আর সেটা তোমার প্রেমে। আই লাভ ইউ রাতুল, আই লাভ ইউ সো মাচ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তাহলে এবার আমি মরেই। পুরো কথাটা বলার আগে আমি নিহার মুখ চেপে ধরলাম। চুপ, একদম চুপ, আর একবারও মরার কথা বলবা না। সত্যি কথা বলতে নিহা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই বিয়ের প্রথম দিন থেকেই আমি জানতাম তোমার হৃদয়ে অনেক ভালোবাসা আছে, কিন্তু শুধু ভুল মানুষকে দিয়েছিলে। এখন আর কোনো ভুল নয়, এখন শুধু থাকবে ভালোবাসা, তোমার আর আমার ভালোবাসা। নিহা অশ্রু সজল চোখে হাসলো। তার চোখে এখন শুধু আনন্দ আর স্বস্তি। আমি আলতো করে তার কপালে চুমু খেলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম, আর সে পরম নির্ভরতায় আমার বুকে মাথা রাখলো। কিছুক্ষণ পর নিহা আমার বুক থেকে মাথা তুলে লাজুক এসে ফিসফিস করে বলল, মনে আছে আমাদের বিয়ের প্রথম রাত? সেদিন তুমি ছিলে ফ্লোরে আর আমি ছিলাম খাটে। আমাদের মাঝে ছিল শুধু দূরত্ব, কিন্তু আজ তো আর কোনো দূরত্ব নেই। আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ নেই। সেদিন বাসর হয়নি, কিন্তু আজ রাতে
আজ আমাদের বাসর হবে। বলেই নিহা লজ্জায় দ্রুত আমার বুকে মাথা রাখলো, আর উষ্ণ নিঃশ্বাস আমার বুকে আশ্রে পড়ছিল তার। এই মুহূর্তে তার এই দ্বিধাহীন স্বীকারোক্তি আমার হৃদয়ের সব বাঁধ ভেঙে দিল। আমার মনে হলো এতদিনের সব ধৈর্য আর অপেক্ষা আজ যেন সার্থক। আমি নিহাকে আলতো করে আমার বুক থেকে সরিয়ে তার চিবুক ধরে মুখটা উঁচু করলাম। তার লাজুক চোখ জোড়া ছিল ভালোবাসার টলমলে। আমার গলা আবেগে রুদ্ধ হয়ে এলো। আমি আর কোনো কথা না বলেই নিহার কপালে একটা গভীর চুমু এঁকে দিলাম। রাত এখন গভীর, আমাদের রুমের আবহাওয়া অন্যরকম। ল্যাম্পশেডের নরম আলোয় ঘরটা মোলায়েম উষ্ণতায় ভরে আছে। খাটের দুকোণ নয়, আজ আমরা মাঝখানে হাতে হাত রেখে বসে আছি। যে বালিশটা এতদিন ধরে আমাদের দূরত্ব বজায় রেখেছিল সেটা এখন খাটের এক কোণে নীরবে পড়ে আছে। নিহার মুখে এক স্বর্গীয় আভা। আমি আলতো করে তার কাজ ছুঁয়ে তাকে খাটের কাছে নিয়ে এলাম। নিহা চোখ বন্ধ করে আমার কাছে আত্মসমর্পণ ভঙ্গিতে নিজেকে সঁপে দিল। আমি ধীরে ধীরে তার কপালে, চোখে, গালে গভীর মমতায় চুমু এঁকে দিলাম। নিহা সামান্য কেঁপে উঠল। তারপরে সে চোখ খুলে আমার চোখে চোখ রাখলো। আমি তার মুখের খুব কাছে ফিসফিস করে বললাম, আই লাভ ইউ মাই ওয়াইফ। নিহা সামান্য হেসেই জবাব দিল, আই লাভ ইউ টু মাই হাজব্যান্ড। এই বলে সে নিজে আমার দিকে এগিয়ে এলো। তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করলো। তারপর হারিয়ে গেলাম এক অন্য জগতে, যা আপনাদের না জানলেও চলবে। সকালবেলা ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি নিহা আমার বুকের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার সিল্কি চুলগুলো আমার বুকের উপর শিরশিরে এক অনুভূতি দিচ্ছিল। তার শান্ত নিষ্পাপ মুখখানা দেখে আমার ঠোঁট অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল। আমি আলতো করে তার কাঁধ ছুঁয়ে দিলাম। সে নড়ে চড়ে উঠে আর শক্ত করে আমায় জড়িয়ে ধরলো, যেন আমি তার কাছ থেকে দূরে কোথাও সরে যেতে না পারি। আমি তাকে ফিসফিসিয়ে বললাম, এই ওঠো, আর কত ঘুমাবে? সকাল অনেক আগেই হয়ে গেছে। নিহা চোখ না খুলেই আধো ঘুম জড়ানো কণ্ঠেই বলল, না, আর একটু প্লিজ। আজ কোথাও যেতে হবে না তো? যেতে হবে না ঠিক আছে, কিন্তু এভাবে আমার উপর চেপে থাকলে তো আমি নড়তে পারছি না। ছাড়ো। নিহা দ্রুত চোখ খুলে আমার দিকে তাকালো। তার চোখে তখনও ঘুমের রেশ। নিজের অবস্থান দেখে সে কিছুটা লজ্জায় দ্রুত উঠে বসতে চাইল আর বলল, ও সরি। আমি তাকে উঠতে না দিয়ে হাত ধরে টেনে আবার আমার বুকে শুয়ে দিলাম। কোথায় যাচ্ছ? এত লজ্জা কিসের? কাল রাতে তো। নিহা আমার বুকে মৃদু কিলঘুষি মেরে বলল, চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবে না। আমি মুচকি এসে তার কপালে আলতো করে চুমু খেলাম। তারপর বললাম, আচ্ছা বাবা, বলবো না, কিন্তু আমার দিকে একটু তাকাও তো লক্ষ্মী মেয়ে। নিহা চোখ তুলে তাকালো। তার চোখ জোরে এখনো লাজুকতা মেশানো এক ভালোবাসা ঝলমল করছে। তারপর বলল, কি দেখছো এভাবে? আমার বউকে। এত দেখতে হবে না, তোমার জন্য আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে। আমি মিটে মিটে হাসলাম। তারপর বললাম, তাই নাকি? কই দেখি, কোনখানে ব্যথা? তুমি হচ্ছে আমার জীবন, তাই তোমার স্পর্শে আমি আজ সব কষ্ট ভুলে গেছি। এখন যাও, গোসল করে আসো। তুমি যাবে নাকি আমি যাব? নিহা লজ্জা মাখা মুখ নিয়ে বলল, তুমিই যাও, আমি পরে যাব। তারপর আমি দুষ্টু হয়ে তার একদম কাছে এসে বসলাম। আমার ঠোঁট তার কানের কাছে নিয়ে বললাম, একসাথে গেলে ভালো হতো না? কাল রাতে তো। পুরো কথা বলার আগে নিহা দ্রুত আমার মুখ চেপে ধরলো আর বলল, না, আর একটাও কথা বলবে না, তুমি যাও তো। বলে আমাকে সামান্য ধাক্কা দিল। আমি আবারও তার কাছে এসে মাথাটা উঁচু করে ধরলাম। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা মিষ্টি কিস দাও। নিহা লজ্জা পেয়ে মাথা ঝাঁকালো আর বলল, না। আমি আচমকে তার মুখটা ধরে আলতো করে আমার ঠোঁট দিয়ে তার ঠোঁটে স্পর্শ করলাম। গভীর উষ্ণ এক চুমুতে শরীরে একটা শিহরণ বয়ে গেল। চুমু দিয়ে আমি ওয়াশরুমে এক দৌড়ে ভিতরে ঢুকে গেলাম। আমি নিহাকে চোখ মেরে ওয়াশরুমটা বন্ধ করলাম। নিহা আমার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিল। আমার গোসল শেষে নিহাও গোসল সেরে নিল। নিচে এসে আমরা যখন ব্রেকফাস্ট টেবিলে বসতে যাচ্ছি, তখনই নিহার বাবা একটা দামি ইনভাইটেশন কার্ড হাতে নিয়ে ঢুকলেন। তার চোখে মুখে চাপা উত্তেজনা। তারপর উনি আমাদের কাছে এসে বললেন, সবাই শোনো, একটা বিশাল খবর আছে। আহমেদ গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে আগামী শনিবার একটা ড্যান ডিনার ও বিজনেস পার্টি আয়োজন করা হয়েছে। দেশের সব টপ বিজনেসম্যানদের ইনভাইট করা হয়েছে। এখানেই আমাদের পুরো ফ্যামিলিকে স্পেশালভাবে ইনভাইট করেছে। আহমেদ গ্রুপ, বাহ, কিন্তু তারা হঠাৎ কেন পার্টি দিচ্ছে? কারণ তাদের নতুন একজন ম্যানেজিং ডিরেক্টর যোগ দিয়েছেন, তাকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। তুমি আর রাতুলও যাবে। নিহা আমার দিকে তাকালো। তারপর ওনাকে বলল, অবশ্যই যাব বাবা। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, বাবা, আমি কি সেখানে যাওয়ার যোগ্য? মানে আমার তো। রাতুল, তুমি এখন চৌধুরী পরিবারের জামাই। আমার মেয়ে যাকে ভালোবেসেছে, যে আমার কাছে সবচেয়ে যোগ্য। এসব দ্বিধা মন থেকে দূর করো।
তৈরি হও, এটা তোমাদের সমাজের চোখে প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ। দেখতে দেখতে শনিবার চলে আসলো। কামরুল সাহেব, নিহার মা, দাদিমা, নিহা এবং আমি সবাই মিলে পার্টিতে পৌঁছালাম। ভেন্যুটা ছিল শহরের সবচেয়ে বিলাসবহুল 5 তারকা হোটেলের ব্যালকনি। নিহাজ সবুজ রঙের একটা লেহেঙ্গা পরেছিল আর আমি পরেছিলাম একটা ফিটিং ব্ল্যাক স্যুট। আমাদের দুজনকে দেখতে সত্যি অসাধারণ লাগছিল। আমরা একসাথে হাতে হাত রেখে বিশাল হলরুমের দিকে এগিয়ে গেলাম। ভেতরে ঢুকতেই আমাদের অভ্যর্থনা জানানো হলো। নিহার আব্বু তখন বাংলাদেশের টপ বিজনেসম্যানদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। হঠাৎ করে আমার আর নিহার চোখ গেল হলরুমের এক কোণে। সেখানে দাঁড়িয়ে আছে সেই পরিচিত দুজন, নাসিম হায়দার আর তার পাশে দাঁড়িয়ে থাকা আবির। আবির একটা দামি স্যুট পরে আছে, তার মুখে আত্মবিশ্বাসের হাসি। আবির আমাদের দিকে তাকালো, তার মুখের হাসিটা মুহূর্তেই তার ছেলের রূপ নিল। সে গিয়ে এসে নাসিম হায়দারের কানে ফিসফিস করে কিছু বলল। নাসিম হায়দার আমাদের দিকে তাকালেন আর তার চোখে ক্রোধ আর ঘৃণা ফুটে উঠল। নাসিম হায়দার দ্রুত পায়ে আমাদের দিকে এগিয়ে এলেন আর বললেন, আরে কামরুল যে, তুমি এদেরকে এখানেও নিয়ে এসেছো? হ্যাঁ, কি করব, আমার মেয়ে আর জামাই তো। কামরুল, তোমার বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? এটা কি কোনো ফকির মিসকিনদের মেলা? এটা আহমেদ গ্রুপের এডির বিজনেস পার্টি। এখানে টপ ক্লাস বিজনেসম্যান আর তাদের পরিবার ছাড়া কেউ আসে না। এই ভিক্ষুককে তুমি এখানে এনেছো কেন? হ্যাঁ, ভিখারি? জি আঙ্কেল, ভিখারি। কি ব্যাপারে নেহা, তুমি এটাও তাদের কাছ থেকে গোপন করেছো? আসলে আঙ্কেল, রাতুল একটা ভিখারি। সে রাস্তায় ভিক্ষা করে নেহা তাকে ভাড়া করে এনেছে স্বামী ক্যারেক্টার প্লে করার জন্য। আমি এই ভিখারি খুব ভালোভাবে খোঁজ নিয়ে দেখেছি। কি রাতুল, ভিক্ষা না করে এখন এই বেশ ধরেছো? তুমি তো বলেছিলে আমি নাকি রাস্তায় দাঁড়াবো। এখনো এসব বড় লোকদের পারফিউমের গন্ধে দম বন্ধ লাগছে না? এখানে তো আর ফুটপাতের ধোঁয়া নেই। হেই, বাড়িতে 1 কাপ কফির দামেরও তোমার 1 মাসের ইনকাম হবে না। তার কথায় হলরুমের মধ্যে একটা চাপা গুঞ্জন শুরু হলো। নিহার বাবা লজ্জায় অপমানে চুপ করে রইলেন। নিহার হাতটা তখন আমার হাতে শক্তভাবে চেপে ধরল। সে আমাকে দেখে দিতে চাইলো যে সে আমার পাশে আছে। নাসিম হায়দার আবার কণ্ঠস্বর উঁচু করে বললেন, তোমাদের মতো নিচু স্তরের মানুষকে এখানে কে ইনভাইট করেছে? আমাদের লেভেলে পৌঁছাতে তোমাদের 5 বার জন্ম নিতে হবে। আমার আর নিহার অপমান দেখে কামরুল সাহেব এবার মাথা তুলতেই পারলেন না। রাগে আমার সমস্ত শরীর কাঁপছিল, কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করলাম। নিহা আমার দিকে তাকালো, তার চোখে জল, কিন্তু সেই জল কষ্টের নয়, অপমানের। নাসিম হায়দার আবার বলে উঠল, এখন চুপ কেন কামরুল? সেদিন তো এই ভিখারির জামাইটাকে নিয়ে খুব অহংকার করেছিলে, এখন সেই অহংকার কোথায় গেল? আমি আজকেও সবার সামনে বলে দিচ্ছি, এই ছেলে তোমার মেয়েকে টাকার লোভে ফাঁদে ফেলেছে। এ একটা ভণ্ড, একটা প্রতারক। আমি ওকে এখান থেকে এখনই বের করে দেবো। ভিখারির জন্য এই পার্টি না। বলে নাসিম হায়দার আমার ঘাড় ধরতে যাবে, ঠিক তখনই হলরুমের মাইক্রোফোনে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। জেন্টলম্যান, আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছে। আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আহমেদ গ্রুপ অফ কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান এর সাথে। সবাই চুপ হয়ে গেল। নাসিম হায়দার ও আবির থমকে দাঁড়ালো। মাইক্রোফোনে তখন ঘোষণা হলো, আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে পেরে খুব আনন্দিত। আজকের এই অনুষ্ঠানে প্রধান আয়োজক ও আহমেদ গ্রুপের নতুন ম্যানেজিং ডিরেক্টর জনাব রাতুল আহমেদ। আমি আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি স্যার। ঘোষণাটি শেষ হতেই পুরো হলরুমে নীরবতা এলো। আমার দিকে ফোকাস করে সমস্ত লাইট জ্বলে উঠল। নাসিম হায়দার ও তার ছেলে আবিরের মুখের হাসি এক মুহূর্তেই মিলিয়ে গেল। তারও হতবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। নিহা বিস্ময়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। কামরুল সাহেব, নিহার মা ও দাদিমাও হা হয়ে তাকিয়ে আছে। আমি নিহার দিকে তাকিয়ে মুচকি এসে মঞ্চে চলে আসলাম। সবাই আমার কথা শোনার জন্য একদম চুপ হয়ে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি মঞ্চের মাইক্রোফোন হাতে নিয়ে বললাম, হ্যালো এভরিওয়ান। আপনারা হয়তো অনেকে আমাকে চেনেন না, আবার অনেকে ভুল পরিচয়ে চিনেছেন। আমার নাম রাতুল আহমেদ। আজ থেকে আমি আপনাদের আহমেদ গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী এবং নতুন ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান। ঘোষণাটি শেষ হতেই হলরুমে আবারও চাপা গুঞ্জন শুরু হলো। নিহা এখনও বিস্ময়ের চোখে বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কামরুল সাহেব ও তার পরিবার নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আমার পরিচয় নিয়ে দোয়াশা থাকার কারণ আছে। আপনারা হয়তো জানেন না, আহমেদ গ্রুপের আসল উত্তরসূরি ছিলাম আমি, যাকে দীর্ঘ সময় দেশের বাইরে রাখা হয়েছিল। এর কারণ হলো আমার নিজের পরিবারে কিছু বিষাক্ত সাপ লুকিয়েছিল। আমি দেশে ফিরে এসেছিলাম আমার নিজের পরিচয় নয়, একটা ভিক্ষুকের ছদ্মবেশে। নিজেকে সাধারণ অর্থহীন একজন মানুষ হিসাবে তুলে ধরেছিলাম। আমার উদ্দেশ্য ছিল, আমি দেখতে চেয়েছিলাম আমার দীর্ঘ অনুপস্থিতির সুযোগে
কে বা কারা এই কোম্পানিকে লুটে পুটে খাওয়া ষড়যন্ত্র করছে। আর সত্যিটা জানতে আমার বেশি সময় লাগেনি। নাসিম হায়দার ও তার ছেলে আবির হায়দার আপনার এই কোম্পানির একজন অন্যতম বোর্ড মেম্বার হওয়ার সুযোগে সদ্ব্যবহার করে আমার বাবা রেখে যাওয়া সাম্রাজ্যকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার স্বপ্ন দেখছিলেন। আপনারা জানতেন না যে আমি গত 6 মাস ধরে আপনাদের প্রতিটা পদক্ষেপের উপরে নজর রেখেছি। নাসিম হায়দার ও আবির এবার নড়ে উঠল। তাদের মুখ ফ্যাকাশ হয়ে গেছে। নাসিম হায়দার চিৎকার করে উঠল আর বলল, রাতুল, তুমি মিথ্যা বলছো? এসব ভিত্তিহীন অভিযোগ। শাট আপ, আই এম ইয়োর বস। সো বসকে সম্মান দিয়ে কথা বলেন। আমার নাম ধরে ডাকার সাহস কী করে হয় আপনার? সরি স্যার, সরি। আর মিথ্যা আমি প্রমাণ দিচ্ছি বলে আমার হাতে থাকা রিমোট চাপলাম। আর সামনে বড় স্ক্রিনে মুহূর্তে কিছু ছবি ভেসে উঠল, যার মধ্যে ছিল গোপন চুক্তির নথি, ফান্ডের অপব্যবহারের প্রমাণ এবং নাসিম হায়দারের অফিসিয়াল মেল চালাচালির স্ক্রিনশট, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি আবিরের সঙ্গে মিলে কিভাবে কোম্পানির শেয়ার ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন। এগুলো প্রমাণ যথেষ্ট নাকি আরও কিছু লাগবে? নাসিম হায়দার এবার চুপ হয়ে গেলেন। আমি মাইক্রোফোনে ঘোষণা করলাম, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আহমেদ গ্রুপ কখনোই দুর্নীতি ও প্রতারণাকে প্রশ্রয় দেয় না। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি ঘোষণা করছি, জনাব নাসিম হায়দার, আপনার সমস্ত বোর্ড মেম্বার পদ ও দায়িত্ব থেকে আপনাকে আজ থেকে বরখাস্ত করা হলো এবং আপনার ছেলে আবির হায়দার, আপনাকেও কোম্পানির প্রতিটা দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হলো। আপনাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আপনারা এখন থেকে এই গ্রুপের কোনো প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। নাসিম হায়দার ও আবির এবার হতবিলম্ব হয়ে গেল। আবির কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। আমি সিকিউরিটি গার্ডকে আদেশ করছি, এই দুজন ব্যক্তিকে হলরুম থেকে বের করে দিন। তারা এই এলিট পার্টির যোগ্য নন। সিকিউরিটি গার্ড দ্রুত এগিয়ে এলো। নাসিম হায়দার ও আবির, যারা কিছুক্ষণ আগেই আমাকে ভিক্ষুক বলে অপমান করেছিল, তারা এখন সবার সামনে অপদস্থ হয়ে লজ্জায় মাথা নিচু করে হলরুম ত্যাগ করতে বাধ্য হলো। তাদের তাচ্ছিলের হাসি এখন চরম লজ্জায় নিস্তবতায় পরিণত হয়েছে। এবার আমি মাইক্রোফোন রেখে মঞ্চ থেকে নিচে নেমে এলাম। নিহা, কামরুল সাহেব, তার মা ও দাদিমা সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি সোজা নিহার কাছে গেলাম। সে তখনও বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। আমি আলতো করে তার হাত ধরতেই নিহা হাত সরিয়ে নিল। নিহা প্লিজ, আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। নিহা কোনো কথা না বলে হাত ঝাড়িয়ে দিয়ে সরে চোখের জল নিয়ে চলে গেল। আমি পিছন থেকে বললাম, নিহা শোনো প্লিজ। কামরুল সাহেব আমার কাছে এগিয়ে এসে আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, রাতুল, এসব কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না বাবা। এত বড় একটা পরিচয় তুমি এতদিন লুকিয়েছিলে কেন? বাবা আমাকে মাফ করবেন, এটা আমার ছদ্মবেশ ধরার কারণ ছিল। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার বাবা রেখে যাওয়া সাম্রাজ্য কে ধ্বংস করছে। এর পিছনে কার ষড়যন্ত্র আছে। আপনি আমাকে আপনার মেয়ে জামা হিসেবে গ্রহণ করেছেন যখন আমি একজন সাধারণ মানুষ ছিলাম। এতেই বোঝা যায় আপনার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। কিন্তু নিহা এভাবে চলে গেল। ওকে সত্যিটা জানাওনি, তাই হয়তো রাগ করেছে। পার্টি তখনও চলছিল। রাত 10টার দিকে সবাই চৌধুরী ভিলা অর্থাৎ নিহাদের বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরেই আমি সরাসরি আমাদের রুমে গেলাম। দরজায় নক করতেই ভেতরে নীরবতা টের পেলাম। নিহা, দরজা খুলো প্লিজ। ভেতর থেকে কোনো সারা শব্দ পেলাম না। আমি আবারও বললাম, নিহা আমি জানি তুমি ভেতরে আছো, প্লিজ আমার কথা শোনো। কিছুক্ষণ পর দরজা খোলা শব্দ হলো। নিহা দরজা খুলে আবার চলে গেল। তার চোখ মুখ লাল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেক কেঁদেছে। সে আমার দিকে একবার তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে, কিন্তু কিছুই বলছে না। তার চোখে অভিমান আর আঘাতের ছাপে স্পষ্ট। আমি আলতো করে দরজাটা বন্ধ করে তার কাছে গেলাম। তার হাত ধরে বললাম, আমি জানি তুমি অনেক রেগে আছো, আমাকে ভুল বোঝো না প্লিজ। নিহা চুপ করে আছে। আমি তাকে টেনে আমার কাছে নিয়ে এসে তার কপালে আলতো করে চুমু খেলাম। সে শক্ত করে দাঁড়িয়ে রইল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিহা আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি, ভিক্ষুকের ছদ্মবেশ নিয়েছি, আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম আসল রাতুলকে কে ভালোবাসে আর কে শুধু তার ধন সম্পত্তিকে। যেদিন নাসিম হায়দার আমাকে অপমান করেছিল আর তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, সেদিন আমি বুঝে গেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তার গাল ছুঁয়ে বললাম, আমি আমার পরিবারের শত্রুদের খোঁজ করছিলাম আর তার জন্য তোমার কাছে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলাম। আমাকে বিশ্বাস করো, আমার জীবনে সবথেকে বড় সত্যিটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। নিহা এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মিথ্যা, সব মিথ্যা। কেন আমাকে সবার সামনে অপদস্থ হতে দিলে? তুমি তো জানো আমি আবিরের কথাগুলো শুনে কতটা কষ্ট পাচ্ছিলাম। কথা বলতে বলতে তার চোখ থেকে আরও কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখতেই সে হাত ঝাড়ি দিয়ে সরালো। আমি পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরলাম। সরি, আমার জন্য তুমি যে কষ্ট পেয়েছো তার জন্য আমি সত্যি অনুতপ্ত।
আমি তার ঘাড়ের কাছে মুখ নিয়ে ফিস করে বললাম, আই লাভ ইউ। বলে গভীর মমতায় তার ঘাড়ে একটা চুমু এঁকে দিলাম। নিহা সামান্য কেঁপে উঠল, কিন্তু সে অনড়। একটু পর নিজেকে সামলে নিয়ে বলল, না, তুমি আমার বিশ্বাস ভেঙেছো। আমি নিহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তার কানে ফিস করে বললাম, আমি তোমার কাছে ভিক্ষুক হয়েছিলাম, এখন রাজা হয়েও থাকবো। সবটুকু শুধু তোমার জন্যই। আমার পুরো সাম্রাজ্য তোমার পায়ে দিতে চাই, তবুও রাগ করো না প্লিজ। আমি তার শরীর স্পর্শ করতেই সে আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখনও রাগ আর জল মেশানো। আমি জানি এত সহজে তার অভিমান ভাঙবে না, একটু অভিনয়ের আশ্রয় নিতে হবে। তাই আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে অভিনয় করে বললাম, ঠিক আছে, তুমি যখন আমাকে বিশ্বাস করতে পারছো না, তখন আর আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি আমি তোমার মনে অনেক আঘাত দিয়েছি, আমি তোমার লাইফ থেকে চলে যাচ্ছি। বলে একটু অভিনয় করে আমি দরজার দিকে পা বাড়ালাম। আমার কথাটা শেষ হতে না হতেই নিহা দ্রুত ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, তার মাথা আমার বুকে, আর বলতে লাগলো, কুত্তা বিড়াল, তুই শুধু গিয়ে দেখ তোর কি অবস্থা আমি করি। সে তার ভিতরে সব রাগ আর অভিমান উজাড় করে আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। তার আঘাতগুলো আদ্য ভালোবাসার আঘাত। আমি এসে তাকে জড়িয়ে ধরে বললাম, রাগ ভাঙলো তাহলে? নিহা কিল ঘুষি থামিয়ে আমার দিকে তাকালো। তার চোখে তখনও ভালোবাসার টলমল জল। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজে আমার ঠোঁটের দিকে এগিয়ে এলো। তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করলো। আমি তাকে কোলে তুলে নিলাম। নিহা লাজুক এসে আমার গলা শক্ত করে জড়িয়ে ধরলো। আমি আবারও বললাম, আই লাভ ইউ নিহা। আই লাভ ইউ টু রাতুল। আমি তাকে কোলে নিয়ে খাটের দিকে নিয়ে গেলাম। সমস্ত অভিমান আর সন্দেহের অবসান ঘটিয়ে আজ আমাদের ভালোবাসার শব্দ বেশ ছিন্ন হলো। একটু পর ধীরে ধীরে ঘরের লাইট অফ হয়ে গেল। এখনও বসে আছেন কেন আপনারা? আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আর আপনারা একটা সুন্দর কমেন্ট করেন, যাতে পরবর্তীতে এর থেকে ভালো কিছু দিতে পারি। সবাই ভালো থাকবেন। আজ গল্পটা এই পর্যন্তই। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, টাটা।